some country, whether it's in India, China or Honolulu. Even shoot 3 idiots. How did you dream? पैनल स्टैंडिंग कमेटी ऑन डिफेंस के सदस्य बना दिया आपने। নমস্কার। নীলসি আনডিবেটেড শুধু সমালোচনা নয়, সমাধানের রাস্তা খোঁজা, লুকিং অ্যাট সলিউশনস, নট অনলি ডিবেটস। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একই সঙ্গে 5টা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লাইভ স্ট্রিমিং হচ্ছে। ফেসবুক রয়েছে, এর মধ্যে টুইটার রয়েছে, ইউটিউব রয়েছে, এবং এটা এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যারা দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন বা পরেও দেবেন, তাদের আমাদের শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তারা আমাদের প্রশ্ন করতে পারবেন এবং সেই প্রশ্নের উত্তরও আমাদের আজকের যারা রয়েছেন বিশিষ্ট অতিথি তারা যথাসম্ভব উত্তর দেওয়ারও চেষ্টা করবেন। আজকের এই নীলসি আনডিবেটেড এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন দেখা দিল বা কেনই নিয়ে আসা, এটা হচ্ছে এখন আজকের যে পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি, একটা সীমাহীন বিভ্রান্তির মধ্যে আমরা বাঁচছি সর্বস্তরে, এবং মানুষ বুঝে উঠতে পারছে না কি করবে। এই অবস্থায় যারা তাদের বলতে পারে, বোঝাতে পারে, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার দিশা সাধারণ মানুষ পাচ্ছেন না। এই নিয়ে আজকের আলোচনা, যে করোনা বা হলে বা না হলে এখনকার যা পরিস্থিতি সেটাকে কিভাবে সাধারণ মানুষ কিভাবে দেখছেন এবং তাদের সামনে কি দিশা আসছে, তাদের কিভাবে কি পথ নির্দেশ করা যায়, তাই নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছেন আমাদের বেশ কিছু বিশিষ্ট মানুষ, তারা নিজেরাই নক্ষত্র নিজের নিজের কাজের ক্ষেত্রে, এবং তারা এমন নক্ষত্র যাদের পা থাকে মাটিতে, এবং তারা নিজের নিজের কাজের ক্ষেত্রে মানুষের সেবায় নিয়োজিত এবং তারা সেই কাজ করে চলেছেন। প্রথমেই আমি আজকের অতিথিদের আপনাদের সামনে আলাপ করিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে আসছি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং শল্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার। তিনি শুধু তাই নন, তার পেশার ক্ষেত্রে সুনাম দুটোই রয়েছে। তিনি একজন ভালো তার্কিকও, বিভিন্ন বিষয়ে তার বলিষ্ঠ মত থাকে এবং তিনি নিজে সেই বিষয়গুলো উপস্থাপনা করে চলেছেন এবং বাংলা ইংরেজি দুটোই তিনি বলেন প্রায় কবিতার মতো। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর শিবাজি প্রতিম বসু, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক। শুধু তাই নয়, তিনি একজন সমাজ বিজ্ঞানীও। প্রতি মুহূর্তে সমাজে ঘটে চলা বিভিন্ন ঘটনা তিনি তার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিশ্লেষণ করেন। তিনিও আজকে আমাদের তার মতামত তুলে ধরবেন। আমাদের মধ্যে আছেন পারমিতা, তিনি মনোরোগ বিশেষজ্ঞ, অ্যাডভান্স লার্নিং প্ল্যানিং, শিশু মনের হাল হকিকত খুঁজে বেড়ান তিনি। তিনিও এই আজকের যে সাম্প্রতিক সময়, সেখানে যে মনোবিকার আমাদের কতটা ঘটছে বা ঘটছে না, কি তীব্র চাপের মধ্যে আমরা আছি, তারই সুযোগ সন্ধান দেবেন। আমাদের মধ্যে আছেন ডক্টর রাজীব সেন। এই মুহূর্তে স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে না, ছবি হয়তো ক্যামেরা এই মুহূর্তে নেই। আমি আরেকজনের সাথে আলাপ করি যে আপনাদের, আমাদের মধ্যে রয়েছেন অমিতাভ সেন। অমিতাভ নিজে ভারত সরকারের আয়কর দপ্তরের একটা বরিষ্ঠ পদে, বিশিষ্ট পদে রয়েছে। সেটা তার একমাত্র পরিচয় নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটে চলা ঘটনা নিয়ে তার নিজস্ব বিচার বিশ্লেষণ রয়েছে এবং সেগুলো বলিষ্ঠভাবে নিজের মতটা
ও সে তুলে ধরার চেষ্টা করে অত্যন্ত সোচ্চার হয়ে। আমি আজকের আলোচনার প্রথমেই আমি শিবাজিদার কাছে আসতে চাই। শিবাজিদা, আপনি একটু আমাদের বলুন যে এখনকার যে পরিস্থিতি, করোনা হলে বা করোনা না হলে দুটো ক্ষেত্রেই একটা ভয়াবহ আকার নিয়েছে। করোনা না হলে তো একরকম বাড়ির মধ্যে থাকা, তার একটা চাপ, এবং তার সঙ্গে সামাজিক ক্ষেত্রে কাজ হারানো, কলকারখানা, স্কুল কলেজ সব বন্ধ, তার একটা দিক রয়েছে। অন্যদিকে হচ্ছে করোনা হলে একটা সামাজিক বয়কটের শিকার হচ্ছেন কম বেশি সবাই। আপনার মতামত কি? আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, অনেকেই এক্সপেক্ট করেন যে আজকের আলোচনা যদি ডক্টর সরকার করতেন তাহলে একভাবে হতো, কারণ এটা ডক্টর সরকারদের বিষয় এই হিসেবেই, মানে ডাক্তারদের বিষয় এইভাবে একটা সামনে আসছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়। ডক্টর সরকারও বিভিন্ন জায়গায়, আমি খুব মন দিয়ে ওনার নানা বক্তব্য অনেক সময় শুনেছি, খুবই আমি সমৃদ্ধ হয়েছি ওর নানা ভাবে, এবং সত্যি তিনি একজন খুব বড় উপস্থাপকও। কিছুদিন আগে আমি শুভাপ্রসন্নদার একটা অনুষ্ঠানে দেখেছিলাম যে সেখানে উনি উপস্থাপনা করেছিলেন, চমৎকার করেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই বিষয়টি আর মানে সেই অর্থে খালি কেবলমাত্র ডাক্তারির বিষয় নেই, জনস্বাস্থ্যের বিষয় যখন হয়, ডাক্তাররা নিশ্চয়ই মাঝে থাকবেন আমাদের কাছে, কিন্তু প্রচুর মানুষের সমাজের একটা ইনভলভমেন্টের জায়গা, সেইটা কিন্তু থাকছে। প্রথমেই যেটা বড় জায়গা সেটা হচ্ছে সচেতনতার জায়গা, সেই জায়গাটা একটা থাকবে। তার সঙ্গে যেটা নীল তুমি বললে, সেটা হচ্ছে যে এই যে মানুষকে একটা অচ্ছুত করে রাখার যে জায়গা, যে অচ্ছুত, আজকে তাকে তার এমনকি লাস্ট রাইটে লোককে দিতে দেওয়া হচ্ছে না, বা সেখানে তার দাহ করতে পারছে না, এইরকম জায়গায় যেন মনে হচ্ছে কুষ্ঠ হয়ে। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি জনস্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলে এটা অনেকটা আমার বিষয়, রাজনীতি বিজ্ঞান বা তার কাছাকাছি বিষয়। কারণ আলটিমেটলি রাজনৈতিক ব্যবস্থাটা কি, এটা একটা প্রকাণ্ড কড়াইয়ের মতো একটা জায়গা, যেখানে নানা রকম উপাদান এসে সেখানে পড়ছে, সেখানে রান্না চলছে, রান্না সবসময় চলছে, এবং সেই রান্নার ফল যেটা হচ্ছে বিভিন্ন আইটেম দেওয়া হচ্ছে, অনেকের পছন্দ হচ্ছে না। ধরুন ডাক্তার বাবুরা, ডক্টর সরকার কিংবা অভিজিৎ বাবু, ডক্টর অভিজিৎ চৌধুরী বা ডক্টর রাজীব সিং, এরা কিছু বললেন এইটা করণীয়। অন্যদিক থেকে কিছু যারা বাণিজ্যিক সভার মানুষ, তারা অমিত মিত্র মশাইকে বললেন যে এগুলি যদি করেন তাহলে কিন্তু আমাদের এইরকমই হবে, এবং অমিত মিত্র মশাই হিসেব করে দেখলেন যে প্রচুর ট্যাক্স তাতে আমরা পাবো না, বা আমাদের এখানে অমিতাভ আছেন, উনিও বলতে পারবেন যে ট্যাক্সের সাংঘাতিক, ট্যাক্সের সেরকম ভাবে আমরা ট্যাক্স কালেকশন করতে পারবো। এর সঙ্গে আরেকটি আজকে দুঃখজনক ঘটনা এসছে, নীল হয়তো তোমার চোখে পড়েছে একটি কাগজে, আমি দেখেছি, মানে দেখার পরে চুপচাপ মানে অনেকক্ষণ বসেছিলাম। সেটা হচ্ছে হাবড়া অঞ্চলের একজন মানুষ, সে কলেজ স্ট্রিটে বই বিক্রির সঙ্গে যুক্ত ছিল, মানে কাজ করতো কোনো একটা বইয়ের দোকানে। সে দোকানটি বন্ধ হয়ে গেছে, তারা অনাহারে ছিল, এবং তারা একসঙ্গে স্বামী স্ত্রী এবং পরিবার মিলে তার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। স্ত্রী একটু অপেক্ষা করতে বলেছিল। স্বামী কালকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস লাগিয়ে। স্ত্রী বলছেন এটা কিন্তু খুব মারাত্মক, এইটা কিন্তু একটা প্রায় উপন্যাস, একটি সিনেমা হওয়ার মতো ঘটনা, যেটা মনের মধ্যে দাগ কেটে যাবে। অনাহারে ছিল, মানে সে আগের দিন তারা খায়নি, অর্থাৎ অভুক্ত অবস্থায়। একটা ফাঁসির আসামিকেও আগের দিন খেতে দেওয়া হয়, যে ঝুলে পড়লেন যিনি গলায় ফাঁস দিয়ে, তো সুতরাং তারও একটা চাপ আছে। তো এই মিলে যে কড়াইয়ে রান্নাটা হবে, রাজনীতি যেটা করে, অর্থাৎ পলিসি মেকিং, ডিসিশন মেকিং, শেষ পর্যন্ত তো সেখান থেকে হবে। ডাক্তাররা আছেন, অর্থনীতির লোকেরা আছেন, নানা লোক আছে। এই যে জায়গায় যে রান্নাটা হচ্ছে, এই রান্নাটা অনেক সময় সঠিক হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমাদের এই সময় সমাজের এখানে একটা জিনিস, আরেকটা জিনিস আমি এখানে বলেই আমি এখন আপাতত আমি বলবো, পরে আরো অন্যদের কাছে শুনে আমি আবার সমৃদ্ধ হবো এবং তারপর বলবো। সেটা হচ্ছে একটা সামাজিক যে দায়বদ্ধতা এখানে কিন্তু আছে। যেমন আগে, অনেকদিন আগে, রবীন্দ্রনাথ 1904 সালে বঙ্গভঙ্গের আগে, কিছু আগে, সেখানে একটা জলকষ্ট নিয়ে একটা আত্মশক্তি নামে একটা, সেখানে একটা লিখেছিলেন, স্বদেশী সমাজ। সেখানে আত্মশক্তি জাগানোর কথা বলেছিলেন। বিবেকানন্দ বলেছিলেন প্লেগ যখন হয়েছিল কলকাতাতে, তার একটা, কিন্তু তিনি একটা ম্যানুয়াল টাইপের তৈরি করেছিলেন কি করতে হবে। তো
তো আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, এবং এইটা কিন্তু কেবল সমাজ সরকার কি করলে এটা বললে হবে না, সমাজকে এবং বোঝাতে হবে। এই যেটা বলে আমি এখানে এখন করবো, যেটাকে বলা হচ্ছে নিউ নর্মাল, একজন বলছেন নতুন স্বাভাবিক, আমি বলবো নয়া অভ্যাস। এটা কিছু নিউ নর্মাল টর্মাল বলে অনেক কিছু বলা হচ্ছে, আসলে দেখুন দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে আমাদের নতুন অভ্যাস আমরা গড়েছি। আমরা পালকিতে যেতাম, নৌকোতে যেতাম, হেঁটে যেতাম, ঘোড়ায় যেতাম, আমরা ট্রেনে চড়েছি, আমরা তারপরে নানাভাবে আজকে একটা বিরাট বাড়িতে থাকতাম, আমরা এখন 10 ফুট বাই 10 ফুটের ঘরেও থাকি, যেটাকে ফরাসি ভাবুক মিশেল ফুকো বলছেন ডোসাইল বডি, আমরা সেটা নিজেরাই তৈরি করেছি। উই হ্যাভ বিকাম ডোসাইল টু ফিট ইন দ্য সিস্টেম। তো এগুলি আমাদের হয়েছে, এগুলি করে, সুতরাং এটাও যেটা হচ্ছে, এটা এত মানে এত সাংঘাতিক সব চলে গেল, এটা ভাবার কারণ নেই। নয়া অভ্যাস কিছু থাকবে, তার মধ্যে খুব ভালো আমার ডাক্তার বন্ধুরা যারা দেশ বিদেশে আছেন তারা অনেকেই বলেছেন যে হাত ধুচ্ছি আমরা, এটা একটা খুব ভালো অভ্যাস। ডক্টর সরকার বারবার বলেছেন এবং অভয় দিয়েছেন, আমি খুবই ওর কাছে আমরা অনেকেই কৃতজ্ঞ, যে আমরা হ্যান্ড স্যানিটাইজেশন এবং আমাদের মুখ নাক যদি কভার করি, অন্যগুলো যদি কভার করি, এবং বেসিক কিছু আমরা হেলথ হাইজিন মানি, তাহলে এত ভয় পাওয়ারও কিছু। কিন্তু আমাদের এইটা আমি দেখতে পাচ্ছি না, আমরা সর্বত্র যেটা দেখতে পাচ্ছি, লোকেরা বেরিয়ে পড়েছে। এইখানে একটা তো বড় ট্র্যাজেডি সাংঘাতিক সাংঘাতিক। হ্যাঁ শিবাজিদা, এই যে ঘর থেকে বেরিয়ে পড়া কিছুটা তো তাগিদে, রোজগারের তাগিদে, যে সব মানুষেরা রোজ রোজগারের ভিত্তিতে তাদের বাড়ি থেকে বেরোতে হয়, একদম তাদের তো না বেরোলে বাড়িতে উনুন চড়বে না। একদম। কিন্তু যারা অনেকে বেরোচ্ছিলেন তাদের হয়তো বাড়িতে বা নিজস্ব কোয়ারেন্টাইন পরিবেশে রাখাটা দরকার হয়ে পড়েছে। অমিতাভ, আমি জানতে চাইবো আপনার কাছে যে মানে আপনি এই পরিস্থিতি কিভাবে দেখছেন, এই যে আতঙ্কের পরিবেশ থেকে শুরু করে পুরো বিষয়টাকে আপনার কাছে কিভাবে আসছে? অমিতাভ, আপনার মাইকটা একটু আনমিউট করে নেবেন। এই ভাইরাসের আক্রমণ তো গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, আমাদের দেশও আক্রান্ত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ক্ষয়ক্ষতিরও প্রচুর ছাপ রেখে যাচ্ছে। প্রায় 34,000 মানুষ আমাদের ছেড়ে আমাদের দেশেই চলে গেছেন, যাদের এই সময় যাওয়ার কথা ছিল না। এটা একটা ট্র্যাজেডি। কিন্তু উল্টো দিকে এটাও সত্যি, আতঙ্কটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মাত্রা ছাড়া। এই কারণে, যদি আমরা শুধু সংখ্যা তত্ত্ব, বাকি তো ডক্টর সরকার আছেন, ডক্টর শীল আছেন, আমার বলাটা এখানে মানায় না, কিন্তু যদি সংখ্যা তত্ত্বের হিসাবেও দেখি এবং দিল্লি সেরোলজিক্যাল সার্ভেটাকে কনসিডার করি যে কত % মানুষ ইনফেক্টেড হয়েছেন, তাহলে ইনফেক্টেড ফ্যাটালিটি রেট IFR কিন্তু 0.1%-এর বেশি না। ICMR এর পরপর দুটো সার্ভে দেখাচ্ছে 0.1%-এর বেশি না। এবার সেইখানে এত আতঙ্কের জন্য, যারা আমরা বারবার বলছি সমস্ত কিছু বন্ধ করে দাও, বাড়ি ঢুকে যাই, এটা সত্যি ওই 0.1% ফ্যাটালিটি রেটের মধ্যে আমরাও পড়ি। অর্থাৎ আমরা ইংলিশ স্পিকিং আরবান মিডল ক্লাস, যাদের একটা জোরালো ভয়েস থাকে ডিসিশন মেকিংয়ে, তারাও থাকি। কিন্তু মুশকিল হচ্ছে, আমরা কিন্তু অন্যান্য সময়, ধরা যাক এই 4 মাসে ভারতবর্ষে প্রায় 34,000 লোক মারা গেছেন কোভিডে, উইথ কোভিড বা সেই একই সময় টিবিতে মারা গেছেন 1,60,000 লোক। শুধু ডায়রিয়ার কারণে মারা গেছে 1 লাখ বাচ্চা, ম্যাল নিউট্রিশনে মারা গেছে প্রায় 3 লাখ বাচ্চা। আমরা কিন্তু অন্যান্য সময় কোভিড মিটে যাবার পরে বা আগে এদের নিয়ে খুব একটা কনসার্ন হই না। আজকে এতটা প্যানিকের কারণ হচ্ছে আজকে আমরাও এফেক্টেড। এই প্যানিক থেকে বেরোনোটা বোধহয় সবার আগে প্রয়োজন। আচ্ছা অমিতাভ, আমি তোমার এই প্রশ্নের তীর আমি ঘুরিয়ে দিচ্ছি কুণালদার দিকে, ডক্টর কুণাল সরকারের দিকে। কুণালদা, আমি তার সঙ্গে একটা অ্যাড করতে চাইছি যে এই যে কোভিড নিয়ে যে আতঙ্ক, এটা কি জরুরি? কারণ ফ্লু জাতীয় যে সংক্রমণ হয়ে থাকে, সেটা মূলত হচ্ছে সংক্রমণ বেশি হয়, কিন্তু তার অমিতাভ যেটা বললো এবং সেটা অনেকেই এখন বলছেন যে তার অ্যাকচুয়ালি মৃত্যুর হার নগণ্য। করোনাও তার ব্যতিক্রম নয়, যেটা একটা তথ্য দিয়ে বললো অমিতাভ, যে আমাদের মানে আক্রান্তের মৃত্যুর হার 0.1-এর বেশি নয়, এবং বিশ্বের ক্ষেত্রে যদি দেখা যায় মোটামুটি এখনো যা চিত্র, তাতে ওই
আপনার 0.8 থেকে 0.1 এর মধ্যে এখন কিন্তু ক্রমশ সেটা কমে আসছে। প্রোগ্রেশন হচ্ছে যে যত বেশি সংক্রমণ বাড়ছে তত কিন্তু মৃত্যুর হারও কমে আসছে। কুণালদার কাছে জানতে চাইবো যে তাহলে কেন এই অকারণ আতঙ্ক? এটা আতঙ্ক কি চাপিয়ে দেওয়া হচ্ছে? দেখো, কথাটা হচ্ছে যে মানে ইফ উই লুক এট দ্য ফিলসফি অফ আ প্যান্ডেমিক, যেভাবে আমরা হিস্টোরিক্যালি এই প্যান্ডেমিক ইস্যুটাকে অ্যাড্রেস করেছি, আগেও করেছি, 1918 সালেও হয়েছিল, 1918 টু 1920 যখন বম্বে ফিভার বা স্প্যানিশ ফ্লু এর ব্যাপারটা হয়েছিল, তখন পরিস্থিতিটা অনেকটাই অন্যরকম ছিল। তো এখন ধরে নাও ফ্রম দ্য মান্থ অফ ডিসেম্বর 2019, যখন ইট বিকেম ভেরি ক্লিয়ার টু অল অফ আস যে এই একটা প্যান্ডেমিক দানা বাঁধছে, সে চায়না স্বীকার করুক না করুক, হু স্বীকার করুক না করুক, তো জেনারেলি দুটো স্কুল অফ থট অ্যাপিয়ার করে। একটা স্কুল অফ থট সাবস্ক্রাইব টু দ্য ভিউ যে এই ধরনের প্যান্ডেমিকের একটা রেসপিরেটরি প্যান্ডেমিক হলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে ইয়েস ইট উইল প্রবাবলি, এখানে কতগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসপেক্ট আছে। একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাসপেক্ট আছে যেটা অমিতাভ বাবু কোয়াইট রাইটলি হি হ্যাজ রেফার্ড টু ইট, যেটাকে কমিউনিটি মোর্টালিটি বলে। যে একটা কমিউনিটির টোটাল পপুলেশন কত, সেই কমিউনিটিতে মোর্টালিটি কত হবে, এবং সেই কমিউনিটি মোর্টালিটি বিকজ ইনক্রিমেন্টাল। এখন কমিউনিটিতে একটা জায়গায় যদি 10 লক্ষ মানুষ থাকেন, তার একটা ন্যাচারাল মোর্টালিটি আছে। এই যে প্যান্ডেমিকটা এর উপর জুড়ে বসলো, so what the pandemic will produce is called incremental mortality. So many thinkers, they thought about the fact যে incremental mortality তে একটা বিরাট কিছু হবে না, সুতরাং আমরা এটাকে একটা certain x percentage of incremental mortality এটা আমাদের অ্যাবজর্ব করতে হবে, আমরা অর্থনীতি বন্ধ করবো না, জীবন জীবিকাকে প্যারালাইজ করবো না, let us go on with some precaution. এর কি কোনো এক্সাম্পল আছে আমাদের হাতে? হ্যাঁ, আমাদের হাতে এক্সাম্পল আছে। দ্য এক্সাম্পল বিং সুইডেন। সুইডেন ইজ এ কেস ইন এক্সাম্পল। এখন সুইডেনের সঙ্গে আমাদের সত্যি কথা, সুইডেন ইজ স্মলার দ্যান এনি ইন্ডিয়ান স্টেট, কিন্তু সুইডেনকে যদি আমরা স্ক্যান্ডিনেভিয়াতে তার আশেপাশে দেশের সঙ্গে তুলনা করি, তাহলে যেটা বেরিয়ে আসবে যে সুইডেন একদিক দিয়ে ঠিকই বলেছে যে তাদের দেশে প্রতিবার ইউরোপ স্ক্যান্ডিনেভিয়াতে সবসময় একটা উইন্টার ফ্লু হয়, অমুক হয়, যত লোক মারা যায়, এক্সট্রা লোক কত মারা যাবে ধরা যাক সুইডেনের পপুলেশন অনুযায়ী এবছর হয়তো 15,000 20,000 লোক মারা যাবে। কিন্তু এখন সুইডেনের যে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিকভাবে যদি সুইডেন দেখে যে নরওয়েতে কত লোক মারা গেছে আর সুইডেনে কত লোক মারা গেছে, তখন ব্যাপারটাকে একটা বেশ আকাশ পাতাল তফাৎ বলে মনে হচ্ছে। The second approach যে একটা হচ্ছে পপুলেশন, থ্রেট টু পপুলেশন, আর সেকেন্ড হচ্ছে the threat to administration বা পলিটিশিয়ান। কারণ এই যে ইনক্রিমেন্টাল মোর্টালিটি যেটা প্যান্ডেমিক থেকে হবে, এই ইনক্রিমেন্টাল মোর্টালিটি will happen over a very short period of time, রাইট? এই যে ফ্লু, যেটা করোনা ভাইরাস যে ইনফ্লুয়েঞ্জা ফ্লু হয়, প্রতি বছর ইউরোপে 1 লক্ষ থেকে 1,20,000 লোক মারা যায় ফ্রম দ্য সিজনাল ফ্লু অল ওভার ইউরোপ, যার পপুলেশন ইজ অ্যাবাউট, ধরে নাও পপুলেশন ইজ অ্যারাউন্ড 40-45 crores। তাহলে এবছর ইউরোপে কত এক্সট্রা লোক মারা যাবে? এবার ইউরোপে হয়তো এক্সট্রা লোক মারা যাবে, দ্যাট ইনক্রিমেন্টাল মোর্টালিটি উইল বি অ্যারাউন্ড 20% এক্সট্রা। কিন্তু প্রবলেম হচ্ছে এই 20% এক্সট্রাটা হবে ওভার এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, যেটা মানুষের কাছে এটাকে পলিটিক্যাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটাকে অ্যাবজর্ব করা খুব কঠিন। ইংল্যান্ডের সামনেও যখন মার্চে ইম্পেরিয়াল কলেজের রিজনিং আসার আগে হার্ড ইমিউনিটির কথা উঠেছিল, হার্ড ইমিউনিটির একটা রিভার্স হাইপোথেসিস হচ্ছে যে তোমার যদি সেটা 0.8 না হয় 1% মোর্টালিটি হয় ইনক্রিমেন্টাল, তাহলে ইন্ডিয়ার মোর্টালিটি হবে এক্সট্রা 1 কোটি লোক। 1% অফ ইন্ডিয়া ইজ 1 crore। যদি 1 crore না হয়, যদি 50 lakhs হয়, তাহলে ইন্ডিয়ার পক্ষে টু অ্যাবজর্ব 50 লাখ এক্সট্রা মোর্টালিটি, 30,000 মোর্টালিটিতে আমরা কেঁপে 30,000 মোর্টালিটিতে আমরা কেঁপে যাচ্ছি। এখন সেটা যদি আমাদের গিয়ে নিয়ার অ্যাবাউট a fraction of a crore গিয়ে পৌঁছায়, so that is the problem. There is a logic, definitely there is a logic,
যেটা একটা হাজবেন্ড ওয়াইফ স্ট্রাগল আছে, কারো একটা মাইন্ড থেকে একটা ডিস্টারবেন্স আছে। কিন্তু পাশাপাশি কুণালদা একটা হার্ড কমিউনিটি বলে একটা শব্দ এখন খুব বাজারে ভাসছে। হার্ড কমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা বা গোষ্ঠী, হ্যাঁ, তোমার একটা কথা বলি, এটাকে হার্ড ইমিউনিটি এর প্রবলেমটা হলো প্রথমত নোবডি নোস যে কত পার্সেন্টেজ মানুষকে ইনফেক্টেড হতে হবে টু গেট হার্ড ইমিউনিটি। ধরা যাক আজকেই মুম্বাই সেরো সার্ভে পাবলিশ হয়েছে, সেই সেরো সার্ভে বলছে যে স্লাম মানে মুম্বাইয়ের স্লাম অঞ্চলে মোর দ্যান 50% পিপল আর পজিটিভ। দিল্লিতে ওভারঅল পপুলেশনে বলছে প্রায় 30% আর পজিটিভ। তার মানে কি যে আমরা যদি মুম্বাই এবং দিল্লিকে কাইন্ড অফ ইন্ডেক্স কেসেস বলে তুলনা করি, দেন প্রবাবলি আমাদের এই যে পপুলেশন ডেন্সিটি, আমাদের এই পপুলেশন ডেন্সিটির জন্য ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম আমরা বোধহয় প্রায় হার্ড ইমিউনিটির কাছাকাছি গিয়ে পৌঁছেছি। কিন্তু হার্ড একটা সার্ভের খবরও পেয়েছি যেটা কয়েকদিন আগে মিডিয়াতে প্রকাশ্যে এসেছিল, সেটা হচ্ছে যে একটি সংস্থা থাইরো কেয়ার বলে তার সিইও বা এমডি একটা জানিয়েছিলেন যে বিভিন্ন শহরে, ভারতের বিভিন্ন শহরে তিনি সার্ভে করেছেন এবং সেই সার্ভে করে দেখা গেছে যে কলকাতাতেও প্রায় 22.5% মতো দেখেছেন যাদের মধ্যে অলরেডি নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করেছে। দিল্লির ক্ষেত্রেও আছে ওখানে। হ্যাঁ, তো আমি প্রথম ইস্যুটা শেষ করি, এটা হচ্ছে যে অ্যাবাউট দ্য ইস্যু অ্যাবাউট যে আমরা যে রিয়াক্ট করছি উইথ লকডাউনের রিয়াকশনের মেন ব্যাপারটা হচ্ছে এটা রিডিউসেস স্প্রেডস আউট দ্য ইভেন্চুয়াল রিডিউসেস মোর্টালিটি, কিন্তু ডেফিনেটলি এই যে প্যান্ডেমিক নিয়ে মানুষের মধ্যে যে উতরোল এই সময়টাকে সেটা অনিবার্যভাবে বাড়াবে। আর জাস্ট আর একটা কথা আমি পয়েন্ট আউট করতে চাই, যেটা শিবাজী বাবু কোয়াইট কারেক্টলি প্রথমেই বলেছেন রিগার্ডিং এই যে আমরা অচ্ছুত করছি স্টিগমাটাইজেশন। এখানে আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে যে ইন মেডিসিন এভার সিন্স দ্য ডিসকভারি অফ পেনিসিলিন ইন 1928 আমরা কি মনে করেছিলাম যে আমরা ইনফেকশাস ডিজিজকে কনকার করে দিচ্ছি। যখন পেনিসিলিন আবিষ্কার হলো, টিউবারকুলোসিসের চিকিৎসা হলো, তারপরে আমাদের পুরো চিকিৎসার ফোকাসটা গিয়েছিল লাইফস্টাইল ডিজিজের। ইনফেকশাস ডিজিজকে যে মানুষের চিকিৎসক পেশেন্ট কিভাবে অ্যাপ্রোচ করবে এই ব্যাপারটাই আমাদের কাছে প্রায় একটা শক থেরাপির রূপে এটা দাঁড়িয়েছে। আমরা ক্রিটিক্যাল কেয়ারে, ওয়ার্ডে এটাকে অ্যাপ্রোচ করতে পারছি না। আমরা সাধারণ মানুষকে কি বলবো, এখনো ভারতবর্ষের তাবড়ো বড় বড় হসপিটাল গ্রুপ তারা করোনা চিকিৎসা করবো না বলে তারা পালিয়ে যাচ্ছে। তো আমি জেনারেল মানুষকে কি বলবো, স্টিগমাটাইজেশন স্টার্টস উইথ হেলথ কেয়ার। কলকাতার বুকে যেটা 2 লার্জেস্ট অল ইন্ডিয়া হেলথ কেয়ার গ্রুপস আছে, দে আর রিলাক্টেন্ট টু গিভ 50% অফ দেয়ার ক্যাপাসিটি ফর ট্রিটমেন্ট, কারণ তারা করোনা চিকিৎসা করবো না। এইটা হচ্ছে স্টার্টিং ফ্রম হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, এইটা হচ্ছে মতবাদ। শিবাজী বাবু বোধহয় কথা প্রসঙ্গে বললেন যে বিবেকানন্দ এবং প্লেগের কথা বললেন। বিবেকানন্দ যখন বেলুন মঠের জমিটা কিনেছিলেন, বেলুন মঠের জমিটা উনি বিক্রি করে দেবেন বলেছিলেন, কারণ প্লেগের পয়সা তুলতে দিল। কেন? রামকৃষ্ণ মিশন এস্টাবলিশমেন্টের কথা হচ্ছে 1896 এর কথা। আজকে এই করোনা মহামারী ম্যানেজমেন্টে রামকৃষ্ণ মিশনের দেখা নেই, তার একটা হাসপাতাল এগিয়ে আসেনি। সুতরাং তাদের মধ্যেও স্টিগমাটাইজেশন ঢুকে গেছে। আমরা যে এই প্রসঙ্গে আমি ডক্টর রাজীব শীল, উনি এসেছেন বিশিষ্ট চিকিৎসক, তাকে জিজ্ঞেস করতে চাইছি যে ডক্টর সরকার যেটা বললেন, এটা ঘটনা যে করোনা হলে তার চিকিৎসা পাওয়া দূরত্ব হয়ে দাঁড়াচ্ছে। এই কলকাতা শহরেও বহু জায়গায় বহু হাসপাতাল সামান্য সর্দি কাশি অথবা শ্বাসকষ্টের গল্প শুনলেই তারা আগে বলছে আগে কোভিড টেস্ট করে আসো, করোনা হলে তো সে অন্য তার ব্যবস্থা। এই যে জায়গাটা, এমনকি এটা অবশ্য পুরো অমূলক এরকম ব্যাপারটা নয়, মানে অনেক ক্ষেত্রের কারণও রয়েছে। কারণ কোভিড ওয়ারিয়ারদের একবারে সামনের সারিতে হচ্ছে ডাক্তাররা, এবং তারা আমাদের সারা দেশে এখনো পর্যন্ত প্রায় 90-এর ওপর ডাক্তার মানে চিকিৎসক এবং চিকিৎসা কর্মী মারা গেছেন। প্রায় 500-রও ওপরে তারা আক্রান্ত, এবং সারা বিশ্বের ক্ষেত্রে সংখ্যাটা কয়েক হাজার। তো
তার একটা ভয় রয়েছে। কলকাতার বহু জায়গা থেকে শুনেছি যে যারা নার্সিং স্টাফ তারা চলে গেছে নিজের নিজের রাজ্যে, তার একটা ক্রাইসিস রয়েছে। সময় মতো ডাক্তাররা অনেকে আসছেন না বা ডাক্তার পাওয়া যাচ্ছে না। এই সার্বিক পরিস্থিতিটা আপনি কিভাবে দেখবেন? একদিকে একটা আতঙ্কের পরিবেশ, আর একদিকে হচ্ছে ডাক্তাররা তাদের সবসময় আমরা ভগবানের মতো দেখি সাধারণ মানুষ, কিন্তু তারা সেই সেবাও করছেন, কিন্তু একই সঙ্গে কিছু কিছু গাফিলতি, তার সঙ্গে চিকিৎসার খরচ, এই সবকিছু মিলিয়ে একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা যে জায়গা দেখা যাচ্ছে, অনেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের বহু জায়গায় রয়েছে যেগুলো সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে সুযোগ থাকলেও সেখানে তারা অ্যালাউ করছেন না। এইটাকে আপনি কিভাবে বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের ডাক্তার, আমরা যারা চিকিৎসক এবং আমার যারা কলিগ আছেন, আমাদের যে একটা সামাজিক দায়বদ্ধতাও আছে। আমরা শুধু যে ডাক্তারি করছি সেটা নয়, আমাদের মানুষকে বোঝাতে হবে যে মানুষকে, মানে যারা ডাক্তার নয় এবং যারা জনসাধারণকে, আমাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, যেটা আমার মনে হয় যে ডক্টর কুণাল সরকার উনি বা অন্যান্য যারা আছেন তারা আমার সাথে এগ্রি করবেন, যে আজকে যে অবস্থাটায় পৌঁছেছে, আমরা যে অবস্থায় আছি আজকে, আমি এইটুকুনি বলতে পারি যে ফর এক্সাম্পল আমার নিজের আন্ডারে অ্যাটলিস্ট মোর দ্যান 60 পেশেন্টস আমার কোভিড পেশেন্টস রয়েছে, এবং এদের মধ্যে যে অ্যাবাউট 90 to 95% কেসেস তারা কিন্তু বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং তারা ভালো আছে, এবং অনেক পেশেন্ট হোম আইসোলেশনে থেকে ভালো হয়ে গেছেন, তাদের বাড়ির লোকেরা কোয়ারেন্টাইনে থেকে ভালো হয়ে গেছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, এই যে একটা হাহাকার চারদিকে, এটা ট্রু, কিন্তু আমাদের এই পেশেন্টদেরকে বোঝাতে হবে যে কোভিড মানেই যে হাসপাতালে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার অফ 80 to 85% কেসে আমরা কিন্তু বাড়িতে রেখে তাদের চিকিৎসা করতে পারি। এটা আমরা মুখে বলছি ঠিকই, কিন্তু আমাদের জনসাধারণকে আমরা এটা বোঝাতে পারিনি আমার মনে হয়। তার কারণ আমরা এখনো টিভিতে দেখছি, নিউজ পেপারে দেখছি যে কারোর একটা কোভিড হয়েছে বলে সেই বিল্ডিং এতে তারা সেই বাড়ির লোকেদের ঢোকাই বন্ধ করে দিল, হ্যাঁ, বা সে অন্য কার কি কোভিড হয়েছে ভেবে, কোভিড হয়নি কিন্তু কোভিড হয়েছে ভেবে তাকে বাড়ির থেকে বার করে দিল। এরকম অনেক আছে, অনেক এক্সাম্পল আছে। এর কিন্তু শুধুমাত্র কারণটা, মানে আমি তাদেরকে দোষ দিচ্ছি না, আমাদের যে দায়বদ্ধতা আছে তাদেরকে শিক্ষা দেওয়া, আমাদের এবং গভর্নমেন্টের অফকোর্স সবাই মিলে আমরা যদি এদের কাছে এগোতে পারি এবং এদের কাছে গিয়ে শিক্ষা দিতে পারি যে কি হচ্ছে, কি হতে পারে, যদিও এবং তাদেরকে এই শিক্ষা দেওয়াটা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই যে কোভিড মানেই যে একেবারে মৃত্যু সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, এই কোভিডের জন্য যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, ডক্টর সরকার ডেফিনেটলি জানেন এবং ওনার হাসপাতালেও উনি প্রচুর পেশেন্ট রয়েছে, ওনার চেনা জানা বা ওনার আন্ডারে, ওনার অন্যান্য ডাক্তারদের আন্ডারে। এই যে একটা, কিন্তু এটা ঠিক যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে শুধু বোঝানোর ব্যাপারটা না, টাকা পয়সার ব্যাপারটাও আছে। একটা হাসপাতালে আমার একজন পেশেন্ট আছে যে একটি হাসপাতালে আছে, প্রাইভেট হসপিটালে আছে, 26 তারিখ রাত্রিবেলা 9টা 9:30 সময় ভর্তি হয়েছে, 28 তারিখ রাত্রি 10টার সময় সে তার বাড়ির লোকেরা কেউ কিছু জানে না কিরকম আছে, কিন্তু 2 লাখ টাকার 1,55,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। মধ্যবিত্ত লোকেরা কোথা থেকে পাবে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটাল যেখানেই হোক, এটা আমাদের তাদের বোঝাতে হবে যে এইটা নিয়ে একটা কিন্তু বিরাট ব্যাপার চলছে। কোনো হাসপাতালে বলছে এত লাখ টাকা খরচা হবে, কেউ বলছে 1,000 টাকা খরচা, কিন্তু এবং আরেকটা ব্যাপার, পেশেন্টের বাড়ির লোক, যারা কোভিড পেশেন্ট তাদের বাড়ির লোকেরা তাদের সাথে কোনো কমিউনিকেশন নেই, এইটাকে বাড়াতে হবে, তাদেরকে বাড়ির লোকেদের জানাতে দিতে হবে, বাড়ির লোককে দেখাতে দিতে হবে। আমার মনে হয় যে ডক্টর সরকার যদি এই নিয়ে একটু আলোকপাত করে। হ্যাঁ, বলুন ডক্টর সরকার। একটা পার্টিনেন্ট একটা জাস্ট সাপ্লিমেন্টারি পয়েন্ট, রাজীবদা অনেক ক্রিটিক্যাল পয়েন্টস তুলেছেন, অল অফ দেম ভেরি ইম্পর্টেন্ট, দে নিড অ্যাড্রেসিং টু। কিন্তু আমরা মানুষকে যতটা
মনে করি যে তারা একটা মানে ডিলিনকোয়েন্সির মধ্যে আছেন, তারা কিন্তু নেই। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পিকচারটা হলো, বেঙ্গলের পিকচারটা হলো, of all the active cases of COVID, only 40% of cases are actually admitted, right? প্রায় 60% মানুষ কিন্তু তাদের চিকিৎসা হোম কোয়ারেন্টাইন হোক, আউট অফ হসপিটাল হোক, সেখানেই হচ্ছে। আমি একটা ছোট্ট অ্যাপ করেছিলাম, এখনো রয়েছে, কোভিড ওয়াচ বলে, ফর হোম মনিটরিং। ওই একটা অ্যাপের মধ্যে এখন 3,500 লোক আছে, তারা বাড়িতে বসে বসে ওই অ্যাপটা ইউজ করে। সো অল আই এম ট্রাইং টু সে যে আমাদের হসপিটাল সাইডেও একটু নিজের দিকে ছেড়ে করতে হবে। আমরা যদি পুরো চাপের দোষটা পেশেন্টের ঘরে তুলে দিই, ইজ ইট আ সাপ্লাই অফ ডিক্রিজিং ক্যাপাসিটি, না আমরা ক্যাপাসিটি চেপে রাখছি, রেস্ট্রিক্ট করে রাখছি? So let us come up with the truth at some stage. আর এখন the case is definitely not slow. যাদের মাইল্ড কেস হয়, রাজীব ভাই দেখবেন, রাজীব ভাই তো বললেন যে অনেক পেশেন্ট এখন ওয়াকিবহল, তারা নিজেরাই বলেন আমি মোটামুটি ম্যানেজ করছি, এটা সেটা আছে, আমরা বাড়িতে করি। And right now, as we speak today, 6 out of 10 patients with mild symptoms are at home. তারা হসপিটালে কিন্তু নেই। তো সেই অবস্থায় আমাদের হসপিটালদের উইথ সাম সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাদের ট্রু ক্যাপাসিটি এবার রিলিজ করতে হবে। এটা হাত গুটিয়ে থাকার স্টেজ নয়। অ্যান্ড অল দ্য আদার পয়েন্টস হি হ্যাজ সেড আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি এবারে পারমিতার কাছে আসতে চাই। পারমিতা মিত্র ভৌমিক, এই যে আমি একটা দিকে গেল যারা আক্রান্ত হচ্ছেন অথবা হচ্ছেন না তাদের বাড়ির আত্মীয় স্বজন, অন্যদিকে হচ্ছে যে মানে কলকারখানা, শিল্প সব বন্ধ, কাজের সুযোগ নেই এবং নতুন কোনো কাজের সম্ভাবনা থাকছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী দিনে আমরা কিভাবে এগোবো, সব মিলিয়ে একটা কিন্তু মানে সমস্ত সমাজের ওপর একটা চূড়ান্ত মানসিক চাপ তৈরি হয়েছে। এবং এমনকি যারা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন অথবা যারা পড়াশোনা করছেন, অনলাইন ক্লাস করছেন, টিচার হন অথবা শিশু হন বা ছাত্র অন্য কোনো বয়সের ছাত্রছাত্রী হন, আপনি কিভাবে দেখছেন? মানে তাদের আপনার কাছে নিশ্চয়ই আছে রেফারেন্স, কিভাবে তাদের মধ্যে কতটা চাপ পড়ছে এবং তার জন্য আনুষঙ্গিক কি সমস্যা দেখা দিচ্ছে? দেখুন নীল, প্রথমত যে আমাদের এই যে এত অনেক শুনলাম করোনা সম্বন্ধে, শুনলাম যে শুধু 40% অ্যাডমিটেড, কিন্তু হোয়াট হ্যাপেন্স ইফ আই এম উইদিন দ্যাট 40%? where will I get the money from? প্রথম প্রশ্ন। সেকেন্ডলি, বাড়িতে করোনা হলে খুব সহজ ভাবে ভাবুন, আমার বাড়িতে পুলিশ আসবে, তাও কি প্লেন ক্লোথস পুলিশম্যান নয়, ও জামা কাপড় পরে আসবে, and it makes me feel like a criminal। সঙ্গে সঙ্গে পাড়ার চারদিকে দরজা জানলা বন্ধ হয়ে যাবে, পুলিশ আসবে, আমাকে নিয়ে যাবে, আমি প্রথম যেতে চাইবো না, তারপর আমাকে ভর্তি করা হবে কোনো হাসপাতালে যেখানে আমি 40% এর কথা বলছি, ডক্টর সরকার বললেন 40% অ্যাডমিটেড, আই এগ্রি। তো আমার কিন্তু সবসময় মনে হবে যে আমি যদি 40%-এ পড়ি তাহলে কি হবে। আসলে এইরকম একটা অভূতপূর্ব সিচুয়েশনে তিনটে জিনিস আমাদের সাইকোলজিক্যালি সিক করে দিচ্ছে। প্রথম হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং ইটসেলফ। সোশ্যাল ডিস্টেন্সিংটা একটা ডাবল এজেড সোর্ড মতো হয়ে গেছে। এরকম সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়া এই ডিজিজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। ইট ইজ ওয়ান অফ দ্য ফরমোস্ট প্রিভেন্টিভ মেজার দ্যাট উই ক্যান টেক। উল্টো দিকে আমাদের হিউম্যান ব্রেন ইজ নট ওয়ায়ার্ড টু বি অ্যালোন। The human brain is wired to be with together with other human beings. তো যখনই আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এ চলে আসি তখনই ওখান থেকে আমাদের একটা স্ট্রেস হচ্ছে। Stress is a response, the mind and body's response to any change which actually puts a demand. তো এইরকম যদি সোশ্যাল ডিস্টেন্স দিনের পর দিন চলে তাহলে তো মাস্ক পরে লোকের কাছ থেকে, এটার কিন্তু একটা এফেক্ট পরেও থাকবে। মানে আমরা যদি এইটা প্যান্ডেমিক কন্ট্রোল করে ফেলি, ভ্যাকসিন চলে আসবে, অনেক দিন আমরা কিন্তু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার দেখবো, যেখানে আমরা ক্রাউডে যেতে ভয় পাবো, এঠো কাটা ব্যাগ বিচার বেশি করবো, ভালো খারাপের কথা বলছি না। সেকেন্ড হচ্ছে আনসার্টেনিটি। There is a complete mess of professional and personal life. কারোর হাজবেন্ড এখানে থাকেন, ওয়াইফ অন্য জায়গায় থাকেন, দিল্লিতে থাকেন, তিনি ভাবছেন যে ওয়াইফ চাকরি করছে সেখানে তার করোনা হলো কিনা। চাকরি বাকরি নেই, সত্যি কথা বলতে চাকরি বাকরি চলে যাচ্ছে, হ্যাঁ যে কটা আছে সেখানেও চলে যাচ্ছে, কাট ডাউন হচ্ছে। এবং তারপরে ভাবুন সেরকম একটা লোক যার চাকরি চলে গেল তার করোনা হবে কিনা আমি জানি না করোনা, কিন্তু এই ভাবনাতেই কিন্তু আমরা স্ট্রেসড। থার্ড যেটা হচ্ছে ইনফরমেশন ওভারলোড অ্যাবাউট দ্য ডেথ টোল।
আমরা কন্টিনিউয়াস শুনছি যে উনি মারা গেলেন, আমি বুঝতে পারছি 1% মোর্টালিটি রেট, কিন্তু আপনি যখন শুনবেন যে আপনার সামনের বাড়ি কারো করোনা হয়েছে বা পাশের বাড়িতে হয়েছে, আপনি কি স্ট্রেস হবেন না? স্বাভাবিকভাবেই আপনি স্ট্রেস হবেন। তো এইরকম সিচুয়েশনস গুলোর মধ্যে ওয়ার্ক ফ্রম হোমেও শান্তি নেই, সেখানেও বেজায় চাপ। যে কটা লোকের কাজকর্ম আছে সে কটা লোকের অবস্থা খুব খারাপ ওয়ার্ক ফ্রম হোম করতে পারে। এইরকম একটা পরিস্থিতি, এই স্ট্রেসের জন্য নানা রকম রিয়াকশন দেখছি। আমি একটা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির একটা স্টাডি বলছি, যেটা মার্চের পরে করা হয়েছে, মানে মার্চ 2020-তে, যেখানে বলছে there is a 20% increase in psychiatric disorders in India after coronavirus pandemic. তো এইটার কারণটা দুটো, একটা হচ্ছে যে স্ট্রেস, যেটাকে আমরা আনকন্ট্রোলড আছে, আমরা কন্ট্রোল করতে পারছি না। ওই যে তিনটে ফ্যাক্টর বললাম, তার মধ্যে আনসার্টেন information overload about death toll and social distancing itself. আর থার্ড যেটা, সেকেন্ড যেটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে এই কিছু মানুষের অলরেডি প্রবলেম ছিল, তারা কিন্তু আর ফলো আপ করতে পারছে না। এবং কোভিড ছাড়া আমার তো মনে হয় অনেক লোক মানে অন্য অসুখে মারা যাবে, লাইফস্টাইল ডিজিজে মারা যাবে। সবচেয়ে বড় দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। একটা কোভিড পেশেন্ট যখন হাসপাতালে যাচ্ছে, সেখানে ফ্যামিলি কাউন্সিলিং এর দরকার। সেটা কি হচ্ছে, সে যদি ফ্যামিলি কাউন্সিলিং হয়, তাহলে তার পাশের বাড়ি যখন কোভিড হবে, ইনফরমেশন কিন্তু পাশের বাড়িতে চলে যাবে। এখন ইনফরমেশন ট্রাভেলস ভেরি ফাস্ট, তো সেটা কিন্তু হচ্ছে না। এখন আমি বলছি না, আই এম অলসো পার্ট অফ দ্য হোল সিস্টেম, আমারও হাসপাতাল বেলভিউ, আই এম নট সেইং দ্যাট এটা হচ্ছে না কেন, কিন্তু আমি বলছি এইগুলো ভাবতে হবে যে আমাদের প্লেন ড্রেস পুলিশম্যান যদি পাঠাতেই হয়, তাহলে প্লেন ড্রেসে যাওয়া, একটা এমপ্যাথি কোথাও থাকবে যে হাউ ইজ দ্য পারসন ফিল হি ইজ অলরেডি সিক। আমার চোখের সামনে দেখা একজন কোভিড পেশেন্ট যাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কি অস্বাভাবিক মানে মারাত্মক সে সিনটা বোঝানো যাবে না। আমার মনে হলো আমি যদি সাইকোলজিস্ট না হতাম, আমি বোধহয় একটা ভিডিওই করে ফেলতাম। এই হচ্ছে আমার কথা। সো এই জিনিসগুলোকে কিন্তু আমরা কতদিন কোভিড নিয়ে চলতে হবে আমরা জানি না, কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে আমাদের যেতে হবে। আপনি যে প্রসঙ্গ তুললেন পরমিতা, এর নিয়ে ডক্টর সরকার এবং ডক্টর শীলের মতামত নেব। তার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ঘন্টা বাজানোর দিন থেকে শুরু করে এই আজকে প্রায় 4 মাস হতে চললো, যেখানে ঘুরে ফিরে এসছে লকডাউন। এই লকডাউনও কি পরোক্ষে মানসিক চাপ তৈরি করছে? লকডাউন তো মানুষ বাধ্য হয়ে করছে, মানুষ বাঁচতে গিয়ে করছে, কিন্তু লকডাউনের যে এফেক্ট, সেটা তো আমাদের খুব খারাপ। মানে সেখানে কাজকর্ম বেড়ে যাচ্ছে, আমরা হাউস হোল্ড হেল্প পাচ্ছি না, আমরা বাইরে যেতে পারছি না। আমরা কতটুকু ঘরে থাকি, বেশিরভাগ লোক কতটুকু ঘরে থাকে, 2 কামরার ঘরে থাকে, 2 বেডরুম ফ্ল্যাটে থাকে, 1 বেডরুম ফ্ল্যাটে থাকে। তারা বাড়ি থেকে বেরোতে পারছে না। কারণ যদি আর্থ্রাইটিক প্রবলেম থাকে, যাকে ডাক্তার বলে চমাচ্ছে, লাইফস্টাইল ডিজিজ গুলো কি হচ্ছে সেগুলো তো আমরা ভাবছি না। এবং তারা ভয়তে ডাক্তার দেখাতে যাচ্ছে না হাসপাতালে যদি করোনা হয়ে ফেলে। যে ভদ্রমহিলার কথা আমি বললাম, তিনি কিন্তু ক্যান্সার পেশেন্ট, তিনি কিন্তু কেমো নিতে হাসপাতালে গিয়েছিলেন এবং তিনি করোনা নিয়ে ফিরেছেন। আমি বলছি না তার মানে আমি হাসপাতালে যাবো না, করোনা হলে তো যেতেই হবে। এখন করোনা আশ্রমও খুলেছে, ডক্টর সরকার বলছেন স্পোক অ্যাবাউট হোম কোয়ারেন্টাইন, হ্যাঁ সেটা খুব ভালো কথা। কিন্তু যারা হাসপাতালে যাচ্ছে তাদের অবস্থাটা কি? প্রথমত ইনফেকশন নিয়ে ঘরে ফেরার ভয়, আর তারপর তো মনিটরিং তো আছে, কি হবে কোথায় গিয়ে বিল থেকে তার ঠিক। তো সব মিলিয়ে আমরা যে শুধু করোনাকেই ভয় পাচ্ছি তা না, the effect, the consequence of corona, mortality-কে ভয় পাচ্ছি না, আমরা মরে গেলে মরেই যাবো, কিন্তু এই যে এফেক্ট গুলো, এর জন্য প্রপার পেশেন্ট পার্টি কাউন্সিলিং দরকার ফার্স্ট থিং। আর যেভাবে আনা হচ্ছে সেখানে এমপ্যাথি দরকার, করোনা পেশেন্টের সম্পর্কে এমপ্যাথি দরকার, পাবলিক সিস্টেমে নিয়ে আসুন। আমরা আজকে এইডস এর সম্বন্ধে টিভিতে দেখি, আমরা করোনা পেশেন্টের সম্বন্ধে কিছু দেখি না কেন? কেন ডাক্তাররা সেই সম্বন্ধে বলছে না? অ্যাকচুয়ালি আমরা সত্যি আরো কিছু জানি না, আমরা ইনফেকশন ডিজিজ থেকে লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে অনেক বেশি জানি। তো এই জায়গাটা যদি আমরা আরো একটা বছর আমাদের চলতে হয় সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউন নিয়ে, তাহলে কিন্তু something has to be done, otherwise we are going to die of psychophysiological diseases, high pressure, ঠিক আছে, এরকম কোনো কিছুতে আমরা মারা যাব, কার্ডিয়াক ইস্যুস। আচ্ছা, আমি অমিতাভর কাছে একবার আসতে চাই। অমিতাভ, এই লকডাউন পরিস্থিতিতে আপনার কোনো নিজস্ব মত আছে যে লকডাউনটা আদৌ কতটা জরুরি আমাদের জন্য? লকডাউনে আদৌ কোনো প্রয়োজন আছে? এই সাবজেক্টটা বেসিক্যালি আমার নয়, এখানে ডক্টর সরকার আছেন, ডক্টর শীল আছেন, ডক্টর বাসু আছেন, ওনারা বলতে পারবেন। আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স বলতে পারি লকডাউন সংক্রান্ত ব্যাপারে। ইন্ডিয়া যখন আনলকিং হচ্ছিল, তারপরে যে 3টে শহর দেখছিলাম আজকে দুপুরেই,
ব্যাঙ্গালোর, চেন্নাই এবং গৌহাটি, এই শহরগুলোতে যখন আনলকিং পিরিয়ড আবার স্ট্রিক্ট লকডাউন হয়। ব্যাঙ্গালোরে হয় 14 জুলাই থেকে 22 জুলাই। 14 জুলাই ডেইলি কেস ব্যাঙ্গালোরতে হচ্ছিল 1267, সেটা 22 জুলাই গিয়ে হয় 2052। দেয়ার ওয়াজ এ ইনক্রিজ অফ 62%। ব্যাঙ্গালোরে রুরালটা দেখেন, রুরালে তো মারাত্মক ইনক্রিজ হচ্ছে প্রায় 900% লকডাউন পিরিয়ড, মানে যেটা ওই 8 দিনের স্ট্রিক্ট লকডাউন হয়েছিল শুধুমাত্র ওই শহর ব্যাঙ্গালোর আরবান এবং রুরালে। চেন্নাইতে লকডাউন হয়েছিল 18 জুন টু 30 জুন। ডেলি কেস, ডিটেক্টেড কেস 1311 থেকে বেড়ে হয়েছিল 2358, মানে প্লাস 80%। গৌহাটিতে লকডাউন চলেছিল 3 সপ্তাহ, 28 জুন থেকে 20 জুলাই। 28 জুন ডেলি কেস ছিল ওই সময় অ্যারাউন্ড 195 পার ডে ডিটেক্টেড কেস। 20 জুলাই হয়েছিল 448, মানে 130% ইনক্রিজ। তার মানে এটা বলা যাবে না যে লকডাউনটা ইনএফেক্টিভ হয়েছে, কারণ উল্টো দিকে সেটা ডক্টর সরকার, ডক্টর শীল বলতে পারবেন। এই যে ডেটটাতে লকডাউনটা উঠছে, যদি গ্রাফটা দেখা যায় এবং যদি এটা প্রিজিউম করা যায় যে এটা পিকটা পেরিয়ে গেল, মানে এখনো অবধি হাইয়েস্ট ডেটগুলো হচ্ছে যেদিন লকডাউন উঠছে সেই ডেটটা, এটার ইন্টারপ্রিটেশন ওনারা অনেক বেটার করতে পারবেন। আমি আরেকটা জিনিস বলতে চাইবো যে এই যে আতঙ্কটা ছড়াচ্ছে, সেটা শুধুমাত্র ধরুন সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মিডিয়া বোধহয় একটা বড় রোল প্লে করেছে। প্রতিদিন বিভিন্ন অ্যানিকডোট দেখানো হয় যে একজন খুব কম বয়সী সুস্থ মানুষ মারা গেছেন, এবং লোকের সঙ্গে সঙ্গে সেটাকে ম্যাডাম পারমিতা ম্যাডামের টপিক লোকে ইন্ডিভিজুয়ালাইজ করে যে আমিও তো চলে যেতে পারি। কিন্তু যদি কিছু কোল্ড স্ট্যাটিস্টিক যদি মিডিয়া ছাপে, ধরুন একটা সিম্পল স্ট্যাটিস্টিক, 9th মে বিভিন্নভাবে তো মর্টালিটি রেটটা ক্যালকুলেট করা হয়। তার একটা কনসেপ্ট হচ্ছে ক্লোজ কেস। ক্লোজ কেস মানে যে মানুষগুলো ডিটেক্টেড মানুষের মধ্যে যাদের কেসটা ফাইনালিটি রিচ করেছে, হয় ভালো হয়েছেন অথবা দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের ছেড়ে চলে গেছেন। যেভাবে আমাদের দেশে মর্টালিটিটা এখন এই মুহূর্তে ক্যালকুলেটেড হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমি সহমত নই, কারণ আজকের দিনে নাম্বার অফ ডেথ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিটেক্টেড কেস, আপনি ডিটেক্টেড কেস বেশি টেস্ট করুন, ডিটেক্টেড বাড়বে, মর্টালিটি রেটটা ফ্লাকচুয়েট করবে, কমে যাবে। কম টেস্ট করবেন, বেড়ে যাবে। যদি ক্লোজ কেসে ধরি, 9th মে ওয়ার্ল্ড ওয়াইড ক্লোজ কেসের পার্সেন্টেজ ছিল 17% মর্টালিটি রেট, সেটা আজকে নেমে দাঁড়িয়েছে 8%। যদি খেয়াল করেন 9th মে থেকে 27 জুলাই যে বেসিক ডিফারেন্সটা হয়েছিল, এটা আমি এক্সপার্ট নই, আপনারা বেটার বলবেন। অসুখটা, ভাইরাসটা প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্বে ঢুকেছিল। যে কোনো কারণেই হোক, তৃতীয় বিশ্বে ঢোকার পরে কিন্তু মর্টালিটি রেট, ক্লোজ কেসের মর্টালিটি রেট অর্ধেক হয়ে যায়। যদি রেগুলার ফলো করেন ওয়ার্ল্ডোমিটার, দেখবেন 3-4 দিন অন্তর করে 1% পয়েন্ট কমছে, এটা এক। দ্বিতীয়ত, যখন একটা দেশে প্যান্ডেমিকটা শুরু হয়েছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অ্যাডভান্স কান্ট্রিগুলোতে, তখন তাদের ইনিশিয়ালি ক্লোজ কেসে পার্সেন্টেজ থাকছে 20%-এর ওপর। যত দিন গেছে আস্তে আস্তে পার্সেন্টেজটা পড়েছে। রাইট, আমরা কিন্তু ভারতবর্ষে শুরুই করেছি মাত্র 5%, 1/4। এখন এই পার্সেন্টেজটা আছে 3.2%। কাজেই এই ফ্যাক্টগুলো যদি মানুষের সামনে তুলে ধরা যায় এবং এই ফ্যাক্টগুলো যদি একটু টিভিতে বারবার দেখানো যায়, আমি নিজে বহু বছর টিভি দেখা বন্ধ করে দিয়েছি, তাহলে হয়তো এই প্যানিক রিয়াকশনটা মানুষের মধ্যে কমতে পারে। মানে সাবধানতা কাম্য, সাবধানতা ছাড়া একটা ডাক্তারবাবুরা বারবার বলছেন, বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই মাস্কটা থুতনিতে ঝুলিয়ে ঘুরে পড়ার কোনো মানে হয় না। কিন্তু তার মানে এটাও নয় আমার পাশে একজন বয়স্ক লোক মারা যাবেন, আমি অ্যাম্বুলেন্সের পাশে মানে তাকে তুলে দেবো না আর কি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এবং এটা আমার মতে কোভিডের চেয়ে অনেক বেশি মারাত্মক। এটা আমাদের এমন একটা দিকে এক্সপোজ করছে যেখানে নিজেদের দিনের থেকে আয়নার সামনে দাঁড়ানো কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। অমিতাভ খুবই সুন্দর বলেছে। আমি অমিতাভ এবং বললেন, আমি প্রথমে কুণালদার কাছে যাবো, তারপরে রাজীবদার কাছে যাবো বিষয় নিয়ে, এবং তারপরে শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা কিছু বলতে চাইছেন? শিবাজিদা? হ্যাঁ, আমি এখানে একটু বলতে চাইছি, যেটা পারমিতা খুব সুন্দরভাবে বললেন, পারমিতা মিত্র ভৌমিক এত সুন্দরভাবে বললেন যে এটা একটা ট্রমা। তো একটা ব্যাপার হচ্ছে, একটা কথা হচ্ছে, এখন একটা মজার ছলে কথা বলা হচ্ছে, একটা বিসি যেটা আগে জানতাম বিফোর ক্রাইস্ট, সেটা এখন বিফোর করোনা, আর এরপর আফটার করোনা। তো লাইফ উইল নট বি দ্য সেম।
এইটা বোঝা যাচ্ছে। স্টিগমাটাইজেশন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা দিস ওয়ার্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং, যেটা আমাদের ভারতবর্ষের মতো দেশে যেখানে জাতপাত ইত্যাদি ইত্যাদি আছে, এটা কি মারাত্মক এফেক্ট হতে পারে। এবং অলরেডি একটা সেক্রেট এবং প্রোফেনের একটা ইয়ে চলছে, মানে আগে যেটা ছিল আমাদের এখানে তো এমনিতেই ছিল, আমাদের এখানে পিওরের ধারণা ছিল সোশ্যালি। আমি যেটা বলতে চাইছি এইখানে, যেটার কথা বারবার বলছেন, সকলে বলছেন, ডাক্তারবাবুরা বিশেষ করে বলছেন, যাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং এর প্রত্যেকে কন্ট্রিবিউশন আছে সোশ্যাল লাইফে। আমি বলতে চাইছি যে আমাদের হেলথ বাজেট বাড়ে না কেন? বেসিক জায়গা, পলিটিক্সের জায়গা থেকে যে জায়গা করা উচিত, যে হেলথ বাজেট, পাবলিক হেলথ বাজেট, এটা দেখবেন আজকে আমাদের এতদিন পরে হেলথের ব্যাপারটা ডিসকোর্সটা সামনে এসে গেছিল। গালোয়ানের ঘটনা ঘটার আগে অব্দি ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মী এবং এরা খুব গুরুত্ব পাচ্ছিলেন, অর্থাৎ আমাদের যে হেলথ ওয়ার্কার এবং হেলথ সিস্টেম, সেইখানে তো অনেক ইনভেস্টমেন্ট দরকার। এবং স্পেশাল একটা হয় হচ্ছে সবার জন্য চিকিৎসা হচ্ছে, আরেকটা কিছু স্পেশাল চিকিৎসা, তার ব্যবস্থা কি হবে? আজকে মেডিকেল কলেজ করা হলো একটা করোনা, তারপর দুদিন পরে তুলে দেওয়া হলো। তারপরে যেটা বলছেন এটা তো হচ্ছে ট্রমা। মানে আমি তো ওই ফিগারটা যদি অমিতাভ আমি মেনেও নি, বারবার আমরা টেলিভিশনে দেখাচ্ছি, কিন্তু পারমিতা যেটা বললেন সেটা তো সামনে একটা এম্পিরিক্যাল ট্রুথ বলে একটা ব্যাপার আছে। আমি সামনে যেটা দেখছি, আমি তার দ্বারা ভাই আমি হয়ে যাচ্ছি, আমি ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। যে আর ওরকম একটা অ্যালিয়েনের মতো লাগছে চেহারা, মানে ইটি বা কারুর মতো বা অ্যাস্ট্রোনটদের মতো। পিপি যখন প্রথমে লোকেরা দেখেছিল, ভাবলো একটা নতুন টাইপের, একটা নিউ নর্মাল নিয়ে আসছে। এই সমস্ত প্র্যাকটিসেস, এবং এর সঙ্গে আমি একটাই খালি বলবো, আমি খালি এরপর আর বলবো না, সেটা হচ্ছে যে আমাদের হেলথ বাজেট বাড়ুক। এটা আমাদের মতো দেশে সকলে যে কথাটা বললেন, এত টাকা ডক্টর শীল, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, এখানে হেলথ বাজেট যদি না বাড়ে, পাবলিক হেলথের পেছনে খরচা যদি না বাড়ে, এটা এরকম আরেকটা কিছু আসবে। তখন আমরা চীনের জায়গায় হয়তো অন্য কাউকে বুঝবো, কিন্তু আলটিমেটলি আমরা আবার এরকম ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাব এবং নেতিয়ে পড়ব। শিবাজিদার কথা সূত্রে এবং অমিতাভের কথা সূত্রে এবং পারমিতার কথা সূত্রে যে ট্রমার অন্য একটা দিকও চেহারাও এখন দেখা যাচ্ছে। খুব উদাহরণ হিসেবে খুব সামান্য বলছি, এক্ষেত্রে নিজে 32 বছর সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদেও বহু ক্ষেত্রে আমার মানে আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের এটা বলতে ইচ্ছে করছে যে শুধু মানে নিজের কান না চেক করে, না পরীক্ষা করে তাকে পেছনে দৌড়ানো ভালো নয়। অর্থাৎ যে কোনো তথ্যই যখন পরিবেশন করা হোক, সেটা যেন তুল্যমূল্য বিচার করে এবং কিছুটা মস্তিষ্ক বা ভাবনার ঠিকমতো রাখা যায়। এই যেমন এখন যেমন চলছে, আমি এর একটা ব্যবসায়িক দিকও আছে। কম বেশি আমি চিকিৎসা পরিষেবা তার অন্য জায়গা থেকে বলতে হবে। করোনা যখন প্রথমে আসে, হয়ে উঠলো N95 মাস্ক নাকি পড়লে করোনা আটকানো যাবে না। তার এমন অবস্থা হলো যে যারা প্রথম সারিতে সবচেয়ে বেশি এক্সপোজ জোনে কাজ করে, সেই ডাক্তার চিকিৎসা কর্মীরা, তারা আর N95 পেলেন না। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা শান্তি মন্ত্রী থেকে শুরু করে অন্যরা সেটা পরে ঘুরে শুরু করলে, পরে তাদের কিছুটা হদিশ ফিরেছে। কিন্তু এখনো যে পরিস্থিতি বদলায়নি N95 মাস্ক নিয়ে, আমাদের ডিরেক্টর জেনারেল অফ হেলথকে সার্কুলার জারি করতে হচ্ছে, যেখানে তিনি বলছেন যে N95 মাস্ক পরলে করোনা আটকানো যাবে না, আপনারা এটাকে পড়বেন না, আপনারা বরং 3 প্লাই মাস্ক পরুন ইত্যাদি ইত্যাদি। এই ব্যবসার নানা দিক আছে। এখন যেমন খুব চলছে, সবাই বাড়িতে বাড়িতে হুজুগ চলছে নানা কোম্পানির পালস অক্সিমিটার। এটা যে খায় না মাথায় দেয়, সাধারণ মানুষ কতটা বোঝে খুব সন্দেহ রয়েছে। অদ্ভুত একটা জোহারনিজমের মধ্যে আমরা বাঁচছি আর কি। একটা বৈজ্ঞানিক তথ্যকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি আমরা এমন ভাবে প্লেস করছি যাতে সাধারণ মানুষ সেখানে একটা চাচ্ছে। এই যে সামনে ভ্যাকসিন আসছে বলে নানা রকমের রব চলছে, কেউ সিপ্লেন্সা বলছে, অন্যান্য কেমিক্যাল কম্পোজিশনের ওষুধের কথা বলছেন। সেই সব ওষুধপত্র আদৌ কতটা কি দাঁড়াচ্ছে, কি বৃত্তান্ত, তার ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট কি, আসার আগেই এখন যে একটা ব্যাপক মানে বিপণনের জায়গা তৈরি হয়ে গেছে, এটাও পরোক্ষে কিন্তু একটা বড় বিভ্রান্তির কারণ হচ্ছে। আমি বলবো যে ডক্টর সরকার এবং ডক্টর শীল, প্রথমে ডক্টর সরকার পরে ডক্টর শীল এ বিষয়ে বলুন। এবং আমি একটা তার সঙ্গে এটাও বলতে চাইছি, আমাদের হাতে মোটামুটি 10-11 মিনিট মতো সময় আছে, ফলে আপনারা টু দি পয়েন্ট কিছু কথা বলতে ভালো হয়। লাস্ট রাউন্ডে আমি প্রত্যেকের কাছে একটা ফাইনাল কমেন্ট নেব। প্রথমে ডক্টর সরকার। আপনার সাউন্ডটা আনমিউট করুন। আপনার সাউন্ডটা আনমিউট করুন। Shivaji Babu একটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট তুলেছেন, which is the subject of a huge discussion in some Twitter space,
শিবাজি বাবু মোটামুটি জেনে রাখবেন যে ইন দি ইকোনমিক প্যারাডাইম যে দেশে সোশ্যাল সিকিউরিটি এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান দ্য ডিফেন্স এক্সপেন্ডিচার সে দেশে কখনো Exactly. হেলথ সার্ভিস একুইটেবল হয় না। হ্যাঁ, আপনি যে টাকায় রাফেল কিনছেন সে টাকায় আপনি ভারতবর্ষকে 15 বছর হেলথ সার্ভিস দিতে পারছেন। এখন আপনি কিছু নগ্ন মানুষকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে প্রোটেক্টেড রাখবেন, আধুনিক জেট কিনবেন, যে আপনার প্রায়োরিটি। এখন দ্যাট ইজ দ্য ব্যালেন্স, দ্যাট ইজ দি আম্বেদকর গান্ধী ডিবেট বিটুইন আ সোশ্যাল ডেমোক্রেসি অ্যান্ড আ পলিটিক্যাল ডেমোক্রেসি। সেটা পরে আরেকদিন আলোচনা। একদম একদম আমি আরেকদিন কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস হ্যাভ কাম আপ। প্রথম পয়েন্টটা হচ্ছে যে ফেলিয়ার অফ দ্য ইন্ডিয়ান লকডাউন। ইন্ডিয়ান লকডাউন ওয়াজ আ আনমিটিগেটেড ফেলিয়ার। তার কারণ হলো যে ঠিক যেমন আমরা একটা ইতিহাসের এমএকে রিজার্ভ ব্যাংকের মাথায় বসিয়েছি, তখন 4.5 মাস ইন্টু আ প্যান্ডেমিক এখনো ভারতবর্ষ কি কেন্দ্রীয় কি রাজ্য স্তরে এখনো একজন এপিডেমিওলজিস্টকে আইডেন্টিফাই করতে পারেন, যেখানে ভারতবর্ষে এখন পৃথিবীর 20 জন এপিডেমিওলজিস্টের মধ্যে 12 জন লিডিং এপিডেমিওলজিস্ট ইন্ডিয়া। কিন্তু আমরা এখনো ওই স্যামুয়েল টেইলর কুলেরিজ লিখে গেছিলেন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এন্ড নট আ ড্রপ টু ড্রিঙ্ক। তো ভারতবর্ষের এই অবস্থা, উই আর অ্যালার্জিক টু ডোমেইন কম্পিটেন্স। আমরা ওবিডিয়েন্স চাই, আমরা কম্পিটেন্স চাই না। দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল ক্রোমোজোম অ্যান্ড উই আর পেইং রাদার হেভিলি ফর দিস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো এই একটা পলিটিক্যাল বিউরোক্রেটিক লকডাউনের জন্য কি হলো, উই গট দ্য আইডিয়া পারহ্যাপস রাইট বাট দ্য টাইমিং এন্টায়ারলি রং। এবং সেই কারণে আমাদের যে আমরা যে একটা প্যান ইন্ডিয়ান ফিক্স জেনারেল ইলেকশনের মতো রুটিন করে দিলাম, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ফ্যালাসি, বিকজ ইট ওয়াজ প্লেইং অ্যাক্রস দ্য কান্ট্রি ইন আ ডিফারেন্ট টাইম স্কেল অল টুগেদার, নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট। আর সেকেন্ড ফ্যাক্ট যেটা আপনি কারেক্টলি নোটিস করেছেন, যে কোনো লকডাউন ইজ নট দ্য প্রবলেম। লকডাউন তো আপনি আইন পুলিশ হেনা তেনা করে লোককে আটকে দেবেন। প্রবলেম ইজ দি আনলকডাউন। যে কোনো মডেল অফ লকডাউন হচ্ছে ইজ হাউ টু রিলিজ দ্য ওয়াটার ফ্রম দ্য ড্যাম। এই যে কোটি কোটি লোককে কিভাবে আপনি তার জীবন জীবিকা রাস্তাঘাটে ছেড়ে দেবেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং সমস্ত দেশে উইদাউট এক্সেপশন আনলকডাউনে একটা সার্চ হয়েছে। আমাদের ঝামেলা কি ছিল, আমাদের লকডাউনটা ছিল হটপটে। লকডাউনটা কে করেছেন? একজন পোস্ট আইআইটিএন করেছেন, একজন রিটায়ার্ড কার্ডিওলজিস্ট করেছেন, পরবর্তীকালে একজন পিডিয়াট্রিশিয়ান করেছেন, বর্তমানে একজন বায়োমেডিক্যাল এক্সপার্ট করছেন। কিন্তু এখনো ভারতবর্ষ তার বিজ্ঞাপন দিয়ে টেন্ডার দিয়ে এখনো একজন এপিডেমিওলজিস্টকে খুঁজে পায়নি। The next question that you raised about দুটো জিনিস আছে। একটা হচ্ছে the natural decline of mortality in a pandemic, সেটা ন্যাচারাল, সবসময় কি হবে। আর absolute that is how একটা প্যান্ডেমিক মোটামুটি ম্রিয়মান হতে হতে সোসাইটিতে এন্ডেমিক হয়ে যায়। কেন এন্ডেমিক হয়? কারণ ভাইরাস পরের দিকে মিউটেট করবে মাইল্ড হবার জন্য। কারণ ভাইরাস যদি আমাকে মেরে ফেলে, সেটা আমারও ক্ষতি, ভাইরাসেরও ক্ষতি। Virus does not want to kill the vector or kill the host. So the natural mutations that happen later on, যেভাবে আমাদের ম্যালেরিয়া রয়ে গেছে, যেভাবে আমাদের ডেঙ্গু রয়ে গেছে, যেটা it will become endemic. It will lose some of its bite. It will remain endemic. Case fatality যেটা আমরা ইন্ডিয়াতে দেখছি at this point of time, you absolutely correctly আপনি বলেছেন, CFR-টা is a very hotspot kind of statistic. আমরা যদি ফেটালিটি পার মিলিয়ন দেখি, আমাদের ইন্ডিয়াতে এখন ফেটালিটি পার মিলিয়ন ওই 22-24 রেঞ্জে, 22-24 জন পার 10 লাখ পিপল। সেখানে ওয়েস্ট বেঙ্গল দাঁড়িয়ে আছে সামওয়্যার অ্যারাউন্ড 16-18 মার্ক। দিল্লি পৌঁছে গেছিল 100 প্লাসে, মহারাষ্ট্র পৌঁছে গেছিল 200 প্লাসে। কিন্তু আমাদের অসুবিধাটা কি হলো, we should not take a lot of cover বা excuse in the low mortality, কারণ আমাদের দেশে তো 60 প্লাস পপুলেশন তেমন নেই। less than 4% of India 60 plus years of age. আমরা যে কটা মানুষকে লুজ করছি, we are losing people in the prime of their lives. We are losing people in their active era. That is our problem. লাস্ট উইকে ল্যান্ডসেট বলে একটা জার্নাল আছে, ল্যান্ডসেটে একটা মারাত্মক আর্টিকেল আছে পড়বেন, which is looking at the world in the 21st century.
in 2100 in the next millennium. আপনি জানেন ওরা কি প্রেডিক্ট করেছে যে ইন্ডিয়ার পপুলেশন কত হবে? আজকে ইন্ডিয়ার পপুলেশন in 2020 is 135 crores. They have predicted that Indian population in the year 2100 হবে 105 কোটি, মানে we will be losing people. Already India, as the society improves, the fertility comes down. সুতরাং আমরা যে অ্যাক্টিভ পপুলেশন আজকে লুজ করছি থ্রু প্যান্ডেমিক, এটা কিন্তু উইল বি আ ভেরি এক্সপেন্সিভ লস ফর আ সোসাইটি লাইক ইন্ডিয়া। সুতরাং আমাদের ধরুন, সত্যি কথা বলতে ইটস এ ভেরি ক্রুড থিং টু সে, ইউকে ইউএসএ ওরা বলেছে ঠিক আছে আমাদের 80+ লোক মারা গেছে, 70+ লোক মারা গেছে, দে হ্যাভ বিগ মোর্টালিটি নাম্বার, but they have lost people, octogenarian, nonagenarian মারা গেছে। আমাদের সিচুয়েশনটা কিন্তু আলাদা। We are losing a vital part of our population. So that is why আমাদের এই যে the European reaction to mortality আর Indian reaction to mortality is completely separate. আর one of the other things যেটা আমরা ধরো অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন এটসেট্রা নিয়ে বলছি, হ্যাঁ মানুষের মধ্যে একটা ইউফোরিয়া ডেভেলপ করেছে, কিন্তু লাস্টে একটা পয়েন্ট বলবো যে এত দুর্যোগের মধ্যে প্রবাবলি আমরা হয়তো উই আর এ লিটল বিট লাকি, কারণ ইন দ্য সেগা অফ হিউম্যান হিস্ট্রি আমরা এই প্রথমবার দেখলাম an entire global scientific knowledge technological cooperation. This is not Second World War. This is not First World War. This is not Vietnam. But the intelligence of the world has collaborated, perhaps for the first time, to save what remains of humanity. আর ভ্যাকসিন যখন বেরোবে, বিশেষত ধরো ইন্ডিয়াতে যখন ভ্যাকসিন আসবে, মোস্ট প্রবাবলি এখন অব্দি যা ন্যাশনাল পলিসি ইন্ডিকেশন that the vaccines will go in the national immunization program. এখন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামটাকে যদি ঠিক করে চালাতে পারে, তাহলে লোককে পকেটের পয়সা দিয়ে কিন্তু এটা করতে হবে না। অ্যান্ড দ্য লাস্ট কমেন্ট আই উইল মেক ইজ, আপনারা অনেকেই যেমন ইন্ডিয়াতে যে টোটাল হেলথ কেয়ার হয়, 70% অফ হেলথ কেয়ার ইজ ন্যাচারালি পেড বাই দ্য পেশেন্ট। সুতরাং আমাদের এটা নিয়ে ভাবতে হবে। আর আমরা লট অফ পিপল, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি যে আপনি প্রাইভেট হসপিটালকেও একটা ভায়াবল রেট ব্যান্ড বেঁধে দিন। Even I am a little bit surprised যে unlike Delhi, unlike Maharashtra, unlike other places, সেটা কেন এখনো আসেনি। কারণ মানুষের এত অ্যাংজাইটির মধ্যে I am absolutely in union with everybody যে এই অত্যাচারটা মানুষের ওপর না করলেই নয়। থ্যাংক ইউ। আচ্ছা, রাজীব দা শুনতে পাচ্ছেন? ডক্টর রাজীব শীল, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে কুণালদা বললেন যে ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন এলে আমরা অনেকটা হয়তো ঠিকঠাক জায়গায় আমরা পৌঁছবো, তখন এই করোনার যে ঘাড়ের ওপর চেপে বসা যে ভয়টা অনেকটাই কেটে যাবে। কিন্তু মানে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলছে ভ্যাকসিনের ক্ষেত্রে সাফল্য কিন্তু সেভাবে আসেনি। মানে ধরা যাক একমাত্র গুটি বসন্ত ছাড়া 100% সাকসেসফুল কোনো ভ্যাকসিন এরকম ব্যাপারটা কিন্তু নয়। যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি যে সোয়াইন ফ্লুর কথা। সোয়াইন ফ্লুতে আমেরিকায় 9-10 এই ইয়েতে মোটামুটি 6 লক্ষ লোক মারা গিয়েছে এবং প্রায় 6,10 লক্ষ লোক আক্রান্ত হয়েছিল। তারপরে অগাস্ট 2010 ঘোষণা করে যে সোয়াইন ফ্লু আর প্যান্ডেমিক নয়, কিন্তু একদল চিকিৎসা বিজ্ঞানী জানাচ্ছেন যে সোয়াইন ফ্লু থেকে নাকি এখন ক্যান্সার ধরা পড়ছে। তো ফলে এই কোভিড এর ভ্যাকসিন যে আসবে নানা চেহারায় যেভাবেই আসুক না তারা, কমন নলেজ শেয়ার করেই আসুক, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে কি হবে না এবং তার কোনো অন্য মানে শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে কিনা, সেটাও কোনো বিপদ ডেকে আনবে কিনা, এই বিষয়ে আপনার কি মত? রাজীব দা। হ্যাঁ,
রাজীব আমি শুনতে আমি পাচ্ছেন আমার একটা কথা? কথা এই প্রসঙ্গে বলতে চাই, যে আমি বা ডক্টর কুণাল সরকারের আগে প্রোগ্রাম করেছি। ফ্রম ফেব্রুয়ারি মার্চ থেকেই আমরা বলে আসছি যে লকডাউন। এটা একটাই কারণ ছিল, টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ অ্যান্ড আমাদের একটা যাতে ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হয় সব মিলিয়ে। এখন যে জিনিসটাই আমরা দাঁড়িয়েছি, আমরা পেয়েছি, সবকিছু পেয়েছি, মোটামুটি পেয়েছি, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এবং অনেকে এগ্রি করেছেন আমার সাথে, যে আমি ডক্টর কুণাল সরকারকে জিজ্ঞেস করছি যে এই যে এখন যে সপ্তাহে 2 দিন বা একদিন যে লকডাউন, এটা এই পরিপ্রেক্ষিতে, এখনকার পরিপ্রেক্ষিতে কতটা দরকার আছে এবং আরো বেশি দরকার আছে কি কম দরকার আছে সেটা। 2 নম্বর, আমরা যতই যাই বলি, আমি এতক্ষণ সামাজিক দিকটা বলছিলাম, ডক্টর সরকার খুব ভালোভাবে জানেন, উনি রোজ অফিস হসপিটাল করেন, চেম্বার করেন, আমিও করি, কিন্তু আমাদের মধ্যে, আমাদের ডাক্তারদের সমাজে কিন্তু অ্যাবাউট 60-70% ডাক্তাররা কেউ চেম্বার করছেন না, পেশেন্ট দেখছেন না, দেখলেও ফোনেতে এইভাবে চিকিৎসাটা কি হচ্ছে? মানে এটা নিয়ে কি আমরা কি ভাবছি ডাক্তারদের, আমাদের মধ্যে যে একটা এই পেশেন্টদের যে একটা, কেউ পাচ্ছে না ডাক্তারকে, বেশিরভাগই লোকই ডাক্তার পাচ্ছে না, কেউ আসতে চাইছে না, কেউ যেতে চাইছে না, কেউ চেম্বারে তারা যেতে ভয় পাচ্ছে। ডাক্তাররাই যদি আমরা চেম্বারে যেতে ভয় পাই বা হাসপাতালে যেতে, তাহলে পেশেন্টরা তো যেতে ভয় পাবেই। ডক্টর সরকার, আমি এই নিয়ে একটু জিজ্ঞেস করছি যে আমাদের যে ডাক্তাররা, আমাদের কলিগরা আছেন, তাদেরকে কি আমাদের একটু রিকোয়েস্ট করতে পারি যে তারা একটু যদি বেশি চেম্বারে এসে তারা আগেকার মতো যদি পেশেন্ট দেখতে পারেন? ভয় তো সবাইকারই আছে, আমাদের কাজ হচ্ছে মানুষকে অভয় দেওয়া। হ্যাঁ রাজীব দা, টু শর্ট আনসার। একটা হলো, ইউ আর সো কারেক্ট যে এখন যে ডাক্তাররা চেম্বারে যাচ্ছে না এটসেট্রা। দেখো, যখন ইটালিতে এই যে করোনা তাণ্ডব নৃত্য চলছিল, ইটালিতে দ্য রেট অফ হেলথ কেয়ার ইনফেকশন ওয়াজ মোর দ্যান 25%। কারণ তখন তারা বুঝতে পারেনি যে ব্যাপারটা। এখনো ইউ সি ইন দি অ্যাপ্রোচ টু করোনা, আমরা হেলথ কেয়ারের লোকজন এখন যথেষ্ট ভাবে আছি। কারণ এক সময় যেটা আমরা দেখিনি, প্রথমে আমাদের আগের জেনারেশনরা দেখেছে, এই যে টিউবারকুলোসিস স্যানিটোরিয়াম তৈরি হতো ইত্যাদি, দেয়ার ওয়াজ আ ফেজ ইন মেডিসিন, যখন মেডিসিন ওয়াজ ইনফেকশাস ডিজিজ সেন্ট্রিক। তারপরে আমাদের সমস্ত আচার ব্যবহার, আদব কায়দা, ওয়ার্ড প্র্যাকটিস সব হয়ে গেল ক্রনিক বা লাইফস্টাইল ডিজিজ সেন্ট্রিক। সুতরাং আমাদের হেলথ কেয়ারের জেনারেল প্র্যাকটিশনার, স্পেশালিস্ট সবারই একটা রিওরিয়েন্টেশন লাগবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে there are very few countries, তার মধ্যে 2টো এক্সেপশন আছে। একটা হচ্ছে জার্মানি, ইন দি অ্যাডভান্স কান্ট্রিজ একটা জার্মানি, এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে তো লোকে খালি বেড়াতে যায়। থাইল্যান্ড হ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্টি করোনা প্রোগ্রাম। থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, ক্যাম্বোডিয়া, দি এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ান বেল্ট। ভারতবর্ষ কিন্তু একটা এক্সেপশন। ভারতবর্ষ, থ্যাঙ্কস টু মহারাষ্ট্র অ্যান্ড Delhi, we have behaved like an European country. We have not behaved like an Asian country. কারণ আমরা যাদের গায়ে গায়ে লেগে আছি, জাপান, সাউথ কোরিয়া, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, বার্মা, ইভেন মায়ানমার, হ্যাঁ, খালি ভারতবর্ষের সঙ্গে হাত ধরে থেকে বাংলাদেশের আচার ব্যবহারটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওরাও কিছুটা আমাদের মতো ব্যবহার করতে শুরু করেছে। So that is the problem. তো এখন সেকেন্ড যেটা চেঞ্জ হবে রাজীব দা, সেটা তুমি দেখবে অনিবার্য বশত দিস উইল নাও কল ফর স্টেট অর্গানাইজেশন অ্যান্ড রেজিমেন্টেশন অফ জেনারেল প্র্যাকটিস। এটা কিন্তু আমাদের করতে হবে। আমরা জেনারেল প্র্যাকটিশনারদের কোনো রকম একটা অর্গানাইজড স্ট্রাকচারের মধ্যে তাদের আনেনি। তারা যে যার মতো নিজের দায়িত্বে নিজেরা করেছেন, and that is why they feel so helpless. That is why they feel so vulnerable. Regarding limited lockdown, if you look at the theoretical background, একমাত্র ইসরায়েলে একটা মডেল আছে যারা দেখেছে এখন ঘটনাটা কি। ধরো আমরা যদি একটা টোটাল লকডাউন করতাম, যেটা অমিতাভ বাবু, শিবাজি বাবু এরা সবাই এগ্রি করবেন, এখন লিমিটেড লকডাউন আমাদের
ইকোনমিক্যালি, মানে কমপ্লিট লকডাউন ইম্পসিবল। হ্যাঁ, এখন কিছু লোক মদ খায়, সেই মাতালদের ট্যাক্সের ওপরে স্টেট চলছে, রাইট? এখন এই মাতালদের ট্যাক্স ছাড়া আর আমাদের স্টেটের কোনো রোজগার নেই। চাইলে মদের দোকানগুলোকে ফ্রি ব্রাঞ্চ পারমিশন দেওয়া হচ্ছে, রাইট? দিস ইজ দ্য পয়েন্ট অফ টাইম। সো টোটাল লকডাউন ইজ ইম্পসিবল। টোটাল লকডাউনের যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকতো 10, এখন লিমিটেড লকডাউনে দে থিঙ্ক ইউ মে গেট 1/3 or 25%। আমরা 50% ব্রেক করছি, রাইট? কিন্তু আবার একই ব্যাপার হবে, এই যে 2-3 দিন লকডাউন করার পরেই যে আমরা মানুষদের ছেড়ে দিচ্ছি, তার ইম্প্যাক্ট করবে। এক্স্যাক্টলি। That is a big dilemma. But কিন্তু এটার সঙ্গে সঙ্গে একটা তো সামাজিক এবং অর্থনৈতিক আরেকটা কিন্তু যদি বেঙ্গল সম্বন্ধে একটা পজিটিভ কথা বলতে হয়, বেঙ্গলের একটা পজিটিভ কথা হচ্ছে দ্যাট টার্গেট যেটা নেওয়া হয়েছে টু ইনক্রিজ টেস্টিং টু 25,000 per day within the next 7-10 days, that is the real time. এই যে অ্যান্টিজেন টেস্টও হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী তো গতকাল এই টার্গেটটা ফুলফিল করতে হবে কিন্তু কলকাতার বাইরে। এই টার্গেটটা ফুলফিল করতে হবে নর্থ বেঙ্গলে, নর্থ 24 পরগনায়, হাওড়ায়, এইখানে ফুলফিল করতে হবে। বারবার কলকাতার তেলা মাথায় তেল দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এখানে দ্যাট ইজ দ্য রিয়েল। আমাদের সময় সংক্ষিপ্ত, আলোচনার প্রায় শেষ পর্বে একটু বেশি ফাইনাল ওয়ার্ড করতে কাছে জানতে চাইছি। এতক্ষণ যে আলোচনা শুনলাম আমরা, একটা পরিবেশ, একটা পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বিভ্রান্তি এবং তাকে কেন্দ্র করে যে মানসিক একটা পর্বতমান মানসিক চাপ রয়েছে, তাহলে করণীয় কি, কিভাবে এটা কাটিয়ে ওঠা যায়? পারমিতা বলুন, সলিউশন কি আপনার কাছে? সলিউশন কি মনে হচ্ছে? আমি তো মানসিক সলিউশনটা দিতে পারবো, আমি ডাক্তারি সলিউশন। প্রথম হচ্ছে যে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার। আমি কিন্তু আশাবাদী, আমি মনে করি হোয়াট ডাজ নট কিল আস উইল মেক আস স্ট্রঙ্গার। তো এক্ষেত্রে প্রথমেই বলি যে আমাদের সম্পর্ক আমাদের বাঁচিয়ে রাখে, এবং আলটিমেটলি অনেক স্টাডি, রিসার্চ স্টাডি বলেছে আমাদের যতই পয়সা করি থাকুক, বিদ্যা বুদ্ধি থাকুক, সবচেয়ে আনন্দের সোর্স কিন্তু আমাদের সম্পর্কগুলো। কনসিয়াসলি আমাদের সম্পর্কগুলো বেটার করা উচিত। যারা বাড়িতে আছেন, সিনিয়র সিটিজেন্স যারা ছোট, তাদের সঙ্গে মিলেমিশে থাকা, পুরনো গল্প করা, যখন আমরা বেরোতে পারছি না এরকম লকডাউন দিনের পর দিন, হ্যাবিটস গুলো চেঞ্জ করা, কারণ হ্যাবিটস না চেঞ্জ করলে আমরা আর বাঁচতে পারবো না। একটু গোয়িং দ্যাট এক্সট্রা মাইল, বিকজ লেট আস শো সাম সলিডারিটি টুয়ার্ডস এভরিবডি। সবাই হয়তো মানে আমরা যে পরিস্থিতি আছে তার থেকেও খারাপ পরিস্থিতি আছে, সেখানে একটু ভেবে একটু হাত মানে একটু মোর কাইন্ড দ্যান হোয়াট উই ওয়ার বিফোর, সেরকম যদি দেখা যায়। আর সিম্পল এক্সারসাইজেস, যেমন ব্রিদিং এক্সারসাইজেস, যখন থিংস গোজ ভেরি ব্যাড, একটা খুব সিম্পল এক্সারসাইজ বলছি আমি, যেটা সবাই করতে পারবেন। আমি জানি, আই এম শিওর ডক্টর হিয়ার নো, স্যার তো জানেনি, ডক্টর সরকার, ডক্টর সি, যে just do the counting of breaths যখন things go out of hands, যখন খুব বেশি ওভারওয়েলড লাগছে বাড়ির কাজ নিয়ে, বা ঘরেতে যে আমরা বাড়ি থেকে কাজ করছি সেখান দিয়ে, বা পাড়ায় করোনা ধরা পড়লে তখন just to the count of 1 2 3 শ্বাসটা নিন, 4 5 এ ধরে থাকুন, 6 7 8 এ ছেড়ে দিন। সো 1 2 3 তে শ্বাস নিচ্ছি, 4 5 এ ধরে থাকছি, 6 7 8 এ ছেড়ে দিচ্ছি। খুব সিম্পল। কেউ কেউ মিউজিক দিয়ে করেন, কেউ কেউ এমনি করেন, কিন্তু এতে দেখা যায় অনেক টক্সিন আমাদের বেরিয়ে যাচ্ছে এবং আমাদের স্ট্রেসও কিন্তু অনেক কমে যাবে। কিন্তু अगेन ইট হ্যাজ টু বি কনসিয়াসলি প্র্যাকটিস। বেশিরভাগই সাইকোলজিক্যাল মেথডস কিন্তু কনসিয়াসলি প্র্যাকটিস করতে হয়, মানে ইট ইজ নট এ পিল দ্যাট ইউ জাস্ট পপ ইট এন্ড ইউ আর ফাইন। আরেকটা কথা বলবো, যদি কেউ সুইসাইডের কথা বলেন বা ভাবেন, বা এমন কোনো সিচুয়েশন আছে যেখানে ডিপ্রেশন হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়া উচিত। যদি চারধারে আমাদের একটু মন খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। যদি আমরা দেখি এমন কেউ আছেন যাদের এরকম অসুবিধাগুলো হচ্ছে, অবশ্য করে তাদের হেল্পিং হ্যান্ডস দেওয়া দরকার। আমাদের এখন অনেক হেল্পলাইন্স আছে, কথা বলা যেতে পারে। তবে একটা কথা ঠিক, যে এটা আমরা সত্যি কাটিয়ে উঠবো, এই বিশ্বাসটা দিতে হবে। সবাই সবাইকে বিশ্বাস দিন, এবং কথা বললে আমরা অনেকটা হালকা হই, এতে কোনো লজ্জা পাবার কিছু নেই।
একদিন রাত 12টার সময় ফোন করে আমিও আপনাকে বলতে পারি আমার সুইসাইডাল লাগছে, মানে এরকম কোনো কারণ নেই ভাবা যে আমি মেন্টাল হেলথ প্রফেশনাল বলে আমার ডিপ্রেশন হয় না। সো লেট আস অ্যাকসেপ্ট, মানে আমরা অনেক রকম ভুল ধারণায় ভুগি যে উনি তো অত বড় ডাক্তার বা উনি অত বড় একটা মনোবিদ বা উনি এত বড় একটা পোস্টে আছেন, ওনার ডিপ্রেশন হতে পারে না। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, খেয়াল রাখতে হবে যে সে কোনো ডিপ্রেসিভ কথা বলছে কিনা, তার কোনো সাহায্য দরকার কিনা। অনেক সময় আমরা এগোই না, শুনেও জানি না আর ইউ অল রাইট, আপনি কি ভালো আছেন এটাও জিজ্ঞেস করি না, এবং জিজ্ঞেস করে উত্তরটার জন্য দাঁড়াই না। সেইটা যেন না থাকে, একটু যেন চোখটা খুলে দেখি যে মানে আর থিংস এভরিথিং ফাইন। মাইন্ডফুলনেস মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেইং এট দ্য মোমেন্ট। শুধু একটা কথা দিয়ে আমি শেষ করব, আমাদের জীবনে অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি, কিছু পারি না। যে জিনিসগুলো আমাদের স্যাটিসফ্যাকশন আছে সেগুলো আমরা লিখে ফেলি না যে আমাদের এই জিনিসগুলো স্যাটিসফ্যাকশন আছে, অনেক কিছুতে নেই। কারণ আমাদের এখন তো যে লাইফটা আমরা লিভ করতাম সেটা এখন ছবির মতো, মানে পুরোনো বেড়াতে যাওয়ার ছবিগুলো দেখে মনে হয় এটা বোধহয় আমার অন্য জীবনে, মানে আর একটা লাইফের ছিল। তো এরকম একটা পর্যায়ে যেগুলো আমাদের এখন আনন্দ দিচ্ছে সেগুলো লিখে ফেলি, আর যে এরিয়াগুলো চেঞ্জ করতে পারি সেটা ফোকাস করি। সবচেয়ে শেষে বলছি, অনেকেরই চাকরি চলে গেছে, তারা আবার করে রেজিউমে তৈরি করুন, এবং তারা এই যে আপগ্রেডেশন, স্কিলস আপগ্রেডেশন কিন্তু একটা বিরাট জিনিস হয়েছে, যেটা মানে দিস ইজ সামথিং উইচ হ্যাজ অ্যাকচুয়ালি অ্যাটাক প্যান্ডেমিক লাইক এনিথিং। আপনি এখন সোশ্যাল নেটওয়ার্ক থেকে আরম্ভ করে এমনি আপনি সমস্ত ইনস্টিটিউশনস গুলো নানা রকম সার্টিফিকেশন কোর্সেস দিচ্ছে, আপগ্রেডেশন করতে থাকুন। আবার এমন কোনোদিন কোনো প্যান্ডেমিক, কোনো ওয়ার হয়নি ফ্রম ওয়্যার উই ডিড নট কাম আউট স্ট্রঙ্গার। সো এটাও চলে যাবে and we will come out stronger. আমরা যদি হিস্ট্রিও দেখি, from every war and every pandemic we were wiser and strong. Thank you. শিবাজিদা, আপনার কি মনে হচ্ছে, আপনার পরামর্শ কি, কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া যাবে? শিবাজিদা, আমি খুব অল্প কথায় বলবো। আমি খুব অল্প কথায় বলবো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? নীল, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। যেটা বলছি একটু আগে পারমিতা যেটা বললেন, যেটা সাইকোলজির যে ব্যাপার, বহুদিন আগে এনশিয়েন্ট গ্রিসে, যেটা প্রায় 2500 বছর আগে সক্রেটিস, প্লেটো যেটা বলেছেন যে ম্যান ইজ বেসিক্যালি আ পলিটিক্যাল অ্যানিমাল। পলিটিক্যাল মানে কি? সোশ্যাল, অর্থাৎ সোশ্যাল অ্যানিমাল। এবং তারা যেখানে যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে চায়, তো স্টেট একটা অ্যাসোসিয়েশন, সোসাইটি একটা অ্যাসোসিয়েশন, তেমনি মানুষ সবসময় ভেতর থেকে, ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তো বাইরে দাঁড়াতে চাই আমরা। তো এইটা কিন্তু বেসিক সোশ্যাল আমাদের ইনস্টিংক্ট। তো আমরাও চাই, এই যেহেতু পুলিশ কথাটা থেকে পলিটিক্যাল কথাটা এসছে, গ্রিক নগর রাষ্ট্র, সিটি স্টেট, ছোট ছোট স্টেট যেমন অ্যাথেন্স, যেমন স্পার্টা ইত্যাদি, তাদেরকে পুলিশ বলা হতো। পুলিশ থেকে পলিটিক্যাল এইসব কথাবার্তা গুলি এসছে। তো আমরা চাই যারা পলিটিক্যাল মানে সিস্টেমের যারা সব কর্তা যারা আছেন, বিধাতা যারা আছেন, তারা স্বাস্থ্য ব্যবস্থার পাশে আরো থাকুন, ডাক্তারবাবুদের পাশে থাকুন, ব্যয় বরাদ্দ বাড়ান। বাজেটে অনেক কিছু করছেন, সেগুলি ঠিক আছে, যেটা ডক্টর সরকার বলেন, আমি পূর্ণ সহমত তার সঙ্গে, যে এই ব্যয় বরাদ্দটা বাড়াতে হবে আমাদের হেলথে, এডুকেশনে এবং সাধারণ এতে। এবং যদি প্রাইভেট হসপিটালস হয়, যেমন ডক্টর সরকার যেখানে আছেন, সেখানে যদি সেখানে যদি একটুখানি কিছু পয়সা দেওয়া যায়, যে আপনারা নিজেদের পয়সা চালিয়ে, পয়সা নিয়ে তারপরে বাকিটা চালাবেন, এইরকম একটা ব্যবস্থা। অর্থাৎ সরকারকে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে থাকতে হবে, আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে থাকতে হবে, জনস্বাস্থ্যের সঙ্গে থাকতে হবে, সচেতনতা মানুষের কর্তব্য, এবং আমাদের মানবিক হতে হবে, মানুষের সঙ্গে সামাজিক ভাবে থাকতে হবে, এবং এমপ্যাথি নিয়ে মিশবো। এমপ্যাথি কথাটা খুব সুন্দরভাবে এসছে। আমরা অ্যান্টিপ্যাথি নয়, সিম্প্যাথি নয়, এমপ্যাথি নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে সহমর্মিতা নিয়ে, অথচ যেটা রোগের যে সমস্ত বিধি নিয়ে। এবং আমি একটাই খালি বলছি, এটা সাবসাইড করবে এক সময়, আমি এই বিশ্বাস রাখছি। এবং এটা রাখছি, আপনাদের প্রত্যেককে বলছি, সুইসাইড করার কথা হলে ভাবলে পাশের লোকের সঙ্গে কথা বলুন, কেউ না কারোর সঙ্গে একটা টেলিফোন করুন। এবং এরকম যদি হেল্পলাইন
সাইকোলজিস্টরা রাখেন যে আপনাদের অনেকে ডিপ্রেশন হচ্ছে। আমার সাংবাদিক অনেক বন্ধু বান্ধব, আমার যারা দীর্ঘদিনের আমার যা বয়স, আমাদের যেমন অনেকে আছে, আমি নাম বলছি না, তারা আইএএস হিসেবেও তারা একদম রাজ্যের শিরো জায়গায় আছে বা অন্য জায়গায়। তো তাদের মধ্যে যারা চাকরি হারিয়েছে, সাংবাদিকদের একটা বিরাট অংশ তাদের চাকরি এবং তারা খুব ট্যালেন্টেড। তো তাদেরও তো তারা বলছে একে কিন্তু আমরা কি করব। তো তাদের কথা বলার লোক, একটা কথা বলুন, কথা বলাটাও একটা জায়গা, ইটস এ থেরাপি, যার মধ্যে তাদের থেরাপিউটিক যে জায়গাটা কথা বলার মধ্যে দিয়ে সেইটা হোক। আজকে তোমার প্ল্যাটফর্মটা খুব ভালো লাগছে। আমরা অন্যান্য জায়গায় মিল কথা বলি, আমরা তো টেলিভিশনে সবসময় যাই যখন যারা এই সময়, এখন ডাক্তারবাবুদের সিজন, পলিটিক্স এর ব্যাপার যখনই আসবে, ইলেকশন আসবে, আমাদের সিজন হবে, তো তখন একটু কথা বলতে বলতে একটা বিজ্ঞাপনের বিরতি, আমরা বুঝতে পারি না যে আমরা কথা বলার ফাঁকে বিজ্ঞাপন আসছে না বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে আমরা কথা বলি। তো এটা খুবই ডিস্টার্বিং। কুণাল দা একটা দারুণ হয়তো কথা বললেন, কুণাল বাবু, আমার ডক্টর সরকার, উনি একটা চমৎকার আমরা শুনছিলাম, হট করে একটা আচ্ছা আপনার কাছে আসবো কিন্তু একটু পরে, বিরতির পরে। এই যে জায়গাটা, এই টেকনিকটা তো আজকে না আমি তুমি সবাই জানি, আমরা একদম চিন্তা বার্তা মানে বেঙ্গলি টেলিভিশন নিউজ চ্যানেল আমরা জানি। তো এইগুলির থেকে বেরিয়ে যে তুমি যে করেছো, এটা এখন কথা বলতে পারলাম, এটাতে ভালো লাগছে। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কামনা করছি তোমার এই যে নীল, এইটা নীল এটা চলতে থাকুক এবং এরকম কথা বলার সুযোগ তুমি করে দাও, এই প্ল্যাটফর্মটা চলতে থাকুক। এটা আমাদেরও কিন্তু একটা রিলিফ হলো, আমরা সবাই হার্ট টু হার্ট কথা বলতে পারলাম। এবং আজকে 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিট। তো এখনো কথা বলছি আমাদের এই বিজ্ঞাপনের তাড়নাটা নেই বলে, এবং তোমার এই উদারতা, যার ফলে আমি আবার বলছি প্রত্যেককে খুব ভালো থাকুন আপনারা, এবং অকারণে আপনারা হবেন না, প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। শিবাজিদা, ধন্যবাদ তোমাকে। অমিতাভ, ফাইনাল ওয়ার্ডস, কি করণীয় এই পরিস্থিতিতে? প্রত্যেক জায়গাতেই আমাদের নিজেদের অনেকগুলো করণীয় থাকে। একটা সোজা উদাহরণ ধরুন, আমরা বাজারে সবাই যারা যাচ্ছেন সবাই কাতলা মাছ কিনতে যাব। যদি যাই তাহলে কি হবে, বাজারে কাতলা মাছটাই বিক্রি হবে, দামটা বেশি হবে। আমরা যদি কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে প্যানিক নিউজটা শুনতে চাই, নেগেটিভ নিউজ শুনতে চাই, মিডিয়া ওটাই ক্যাটার করবে, কারণ মিডিয়াকে ওটা বেচতে হবে। এই পৃথিবীতে শিক্ষা বলো, স্বাস্থ্য বলুন, মিডিয়া বলুন, অনেক বড় বড় কথা হতে পারে, প্রত্যেকটাই বাজারে বিক্রি হয়। আসলে আমাকে প্রথমে ডিসাইড করতে হবে আমি কোন কমোডিটিটা কিনবো, কোনটা আমি কিনবো না। তো সেই কমোডিটিটা আজকের বাজারে কিন্তু পজিটিভ নিউজটা, বাকি তো ম্যাডাম বলেছেন, ডক্টর বাসু বলেছেন, ডক্টর সরকার, সবার সাথে একমত হয়ে বলছি, আমাদের পজিটিভ নিউজটা নিজেদের খুঁজে বার করা দরকার। যেমন অনেক আর অ্যানিকডোটটা কম যাওয়া গেলে ভালো হয়। অনেক সময় ডেটাটা কিন্তু আমাদের যে কমন পারসেপশন একেবারে উল্টো কথা বলে। যেমন ধরুন এপ্রিল, মে, জুন ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার ইকোনমি পুরো বন্ধ ছিল, তার অবভিয়াসলি ট্যাক্স কালেকশন খুব কম হওয়ার কথা। কিন্তু দ্য পজিটিভ নিউজটা হচ্ছে জিএসটি মাত্র 20%, ইয়ার টু ইয়ার বেসিসে মাত্র 20% কম কালেকশন হয়েছে। ডাইরেক্ট ট্যাক্স মাত্র 25% কম কালেকশন হয়েছে। অন্য বছরে হয়তো ভয়ানক ফিগার, কিন্তু এবারে যে এপ্রিল, মে, জুনে লকডাউনের পাশে কিন্তু ফিগারটা খুব ভালো। কাজেই যদি আমরা আমাদের মধ্যে একটা চেঞ্জ আনি, নেগেটিভিটিটা কমাই এবং বাকিটা যেটা বলছেন ফলো করি, তাহলে এখান থেকে এখনো কিন্তু বেরিয়ে আসা সম্ভব। ইকোনমি কিন্তু একেবারে বসে যায়নি। এমপ্লয়মেন্ট ফিগারটা প্রায় প্রি লকডাউন ফেজে চলে গেছে। এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, আনএমপ্লয়মেন্ট তখনও ছিল, যে অবস্থা ভালো ছিল তা নয়, কিন্তু পুরো জিনিসটা বাউন্স ব্যাক করছে। আমরা যদি পজিটিভলি ট্যাকেল করতে পারি, হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই থাকবো না কোভিড শেষে, এটা বাস্তব সত্য, এটা মানতে হবে, কিন্তু আমার দেশটা তো থাকবে, আমার মানুষগুলো তো থাকবে। এই পজিটিভিটিটা এখন ভীষণ জরুরি। আর কিছু বলার নেই, অনুষ্ঠানটার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কুণাল দা? দেখো, আই থিঙ্ক অমিতাভ যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি বিফিটিং এন্ডিং টু দ্য হোল থিং। আমি যেটা মনে করি সেটা হলো যে ডেফিনেটলি যেটা শিবাজি বাবু বলেছেন যে অল প্যান্ডেমিক এন্ডস, এই দুঃস্বপ্নের রাত এটাও শেষ হবে। কিন্তু এটা শেষ হবার সঙ্গে সঙ্গে যে ডিসরাপশন আমাদের জীবনের মধ্যে এনেছেন, এই ডিসরাপশনটাকে সমস্ত মানুষকে, আমরা যে যাই প্রফেশনে থাকি না কেন, আমরা টিচিংয়ে থাকি, জার্নালিজমে থাকি, গভর্নমেন্ট সার্ভিসে থাকি, I think there is an added responsibility on the thought leaders of each segment. এবং এই থট লিডার্স অফ ইচ সেগমেন্টকে তাদের এক একটা পরিবারের অভিভাবকের মতো তাদের সঙ্গে যারা আছেন, তাদের মুখের দিকে চেয়ে যেটা যারা আছেন,
তাদের হাত ধরে কিন্তু আমাদের এই টার্বুলেন্সটাকে পার করতে হবে। অ্যান্ড টু দ্য মার্কেট ইকোনমিস্ট একটাই কথা বলবো যে মেবি ইন দ্য নিয়ার ফিউচার we have to redefine our parameters for profit and give more importance to viability for individual sustenance. The definitions and goalposts of corporate profit কেও আমাদের কিছুটা করতে হবে। যেমন সত্যি কথা, you raised such an important point, এই যে সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যে যে মন্বন্তর চলছে চারিদিকে, এটা এখন আর চোখে দেখা যাচ্ছে না। That is tragic, and this is happening to the most creative people, একটা most intelligent minds তারা সাফার করছে। এখন the extra burden of responsibility on the professional leaders, on the group leaders, আমাদের কিন্তু নিজের দায়িত্ব থেকে এড়িয়ে গেলে হবে না। Let us help everybody to cross a turbulent time, এটাই হলো কথা। রাজীব দাকে দেখতে পাচ্ছি না। রাজীব দা আছেন ফর ফাইনাল কমেন্টস? না হলে আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা এগিয়ে গেছি। এটাই বলতে চাই সবার শেষে যে দীর্ঘদিন পরে বুকের মধ্যে পাথরের মতো আগল হয়ে বসে থাকা শুধু আমার নয়, সমাজের বহু মানুষের মধ্যে যে একটা দমবন্ধ শ্বাসরোধকারী একটা অবস্থা ছিল, আজকের এই আলোচনার মাধ্যমে তারা অনেকেই অনেক কিছু দিশা পেলেন, কি করণীয়, কিভাবে দেখতে হবে আগামী দিনকে। এবং তার থেকে কিছু আমরা ইতিবাচক ইঙ্গিতও পেলাম। একটাই পরামর্শ সবাইকে, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এত হতাশ হওয়ার কিছু হয়নি, সামনে আমাদের জীবনের পথ অনেক প্রশস্ত। ভয় পাবেন না, ভয় পাওয়ানো বন্ধ হোক। আমরা সবাই চোখ কান খোলা রাখি, আমরা ভাবা প্র্যাকটিস করি, এবং সবার শেষে বলতে চাই এটাই যে পরস্পরের পাশে দাঁড়ান, বেঁধে বেঁধে থাকুন। শঙ্খ ঘোষের বিখ্যাত লাইন, আমরা পরস্পরের কাছাকাছি থাকি, পাশে পাশে থাকি, পরস্পরকে বেঁধে বেঁধে থাকি, এবং তাহলেই আমরা অবশ্যই আবার নিজেদের জায়গায় স্বমহিমা ফিরে পাবো, এবং আগামী দিন অবশ্যই মানুষেরই জয় হবে। আজ এই পর্যন্তই। আগামী বুধবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই প্ল্যাটফর্মে ঠিক রাত 8টায়, @NeilC আনডিবেটেডে, আরো নতুন বিষয় এবং নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ জানাতে পারেন। এরপরে আপনারা একটু নজর রাখুন, কিছু লিঙ্ক আসবে, সেখানে আপনারা সেগুলো দিতে পারেন, এবং আপনাদের এই পরামর্শ বা মতামত সাদরে আমরা গ্রহণ করব, এবং সেই মতো আমরা আগামী দিনে এগিয়ে চলব। অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখলেন এতক্ষণ। প্রায় 1 ঘন্টা 22 মিনিট চলছে। যারা দেখলেন এতক্ষণ, শুধু ভারতবর্ষ নয়, মানে কলকাতা নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দর্শকেরা যারা ডিজিটাল মিডিয়ামের বৃহৎ 4 প্ল্যাটফর্ম থেকে লাইভ স্ট্রিমিং দেখলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ এখানে শেষ করছি। শুভরাত্রি।